আর বাংলাদেশ অকৃতজ্ঞ জাত হলো, ইসরায়েল কিন্তু অকৃতজ্ঞ নয়, তাদের ইহুদিরাও নয়। প্রিয় বন্ধুগণ, মুফতি আবদুল্লাহ আল মাসুদকে কলকাতার কল্যাণীর একটি পুলিশ ফাঁড়িতে অন্যায়ভাবে 4 দিন আটকে রাখা, পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া, আবার তাকে পুলিশ স্টেশনে ডেকে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে জেলে পাঠানো, এই সার্বিক বিষয়টি সম্পর্কে নিশ্চয়ই আপনারা অবগত রয়েছেন। আমি এই বিষয়ে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি, লাইভ সেশন আপনারা দেখেছেন, এবং সেই সকল ভিডিওর কথাবার্তা নিয়ে আপত্তি উঠেছে। কিছু কথা অনেকেই হার্ট করেছে, অনেকে দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, আবার অনেকে ক্ষুব্ধ হয়েছেন, অনেকে আনন্দ পেয়েছেন। আমি আজকের এই ভিডিওতে চেষ্টা করব আমার সে সকল বক্তব্যে যদি ভুল হয় তাহলে সেটা কিভাবে ভুল হয়েছে, সেই ভুলের জন্য আমি অনুতপ্ত কিনা, অথবা আমার দৃষ্টিভঙ্গি কী ছিল, আমি কি বোঝাতে ব্যর্থ হয়েছি, আমার শব্দ চয়নে কেন অসুবিধা ছিল। তো আমি এই পুরো বিষয়টিতে যেমন কষ্ট পেয়েছি, হতবাক হয়েছি, আবার বেশ কিছু বিষয়ে অনেক আশাবাদীও হয়েছি। ভারতীয় সংবাদ মাধ্যমের ভূমিকা সম্পর্কে অনেক বিতর্ক আছে, অনেক প্রশংসা আছে। পশ্চিমবাংলায় কিছু জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আছে, তাদের ভূমিকা কি সব কিছু আমরা জানি কিন্তু, এবং মুফতি আবদুল্লাহ আল মাসুদের ব্যাপারে তাদের পেশাদারিত্বের যে ঘাটতি সেটিও আমরা জানি। তো পেশাদারিত্বের জায়গায় বা প্রতিষ্ঠান কি করলো না সেটা আসলেই অনেক বড় একটি ব্যাপার। এরপর ব্যক্তি পর্যায় থেকে পশ্চিমবাংলার নাগরিকদের ভূমিকা কী, ভারতবাসীর ভূমিকা কী, কী ভাবেন তারা আমাদেরকে নিয়ে, বিশেষ করে এক্স মুসলিমদেরকে নিয়ে, বাংলাদেশিদেরকে নিয়ে কী ভাবেন, আমরা একটু আবার ভেবে দেখার চেষ্টা করি। আমি একটি ভিডিও পেলাম, আমাকে কয়েকজন পাঠিয়েছেন এই ভিডিওটি। প্রবাল দত্ত নামের একজন ব্যক্তি, আমি তাকে আগে চিনতাম না, তো তার কথাবার্তা শুনলাম, আমাকে নিয়েই উদ্দেশ্য করে একটি ভিডিও করেছেন। প্রাক্তন মুসলিম হলেই বিনা শর্তে ভারতে থাকতে দিতে হবে, না হলে ভারতকে গালাগালি, এরকম একটি শিরোনাম তার ভিডিওটির। আমি আউটডোরে দেখতেই পাচ্ছেন, তো ফোনে স্ক্রিন রেকর্ড করছি এবং পাশে আপনারা এটি দেখতে পাবেন। তার বক্তব্য শুনবেন, আমি তার বক্তব্যকে খণ্ডন করার চেষ্টা করব, যেহেতু তিনি আমার বক্তব্যকে উদ্দেশ্য করেই কথাবার্তাগুলো বলেছেন। প্রথমেই তাকে ধন্যবাদ দেই যে তিনি একজন ভদ্র মানুষ। আমি মনে করি আমার অ্যাক্টিভিজমটাই এমন যে যে দেবতার যে ফুলে তুষ্ট তাকে সেই ফুলই দিতে চাই। ধরুন, ইসলামিক সন্ত্রাসীরা যখন সন্ত্রাসবাদ ছড়ায় তখন তাদেরকে তাদের ভাষাই জবাব দিই। আমি অনেকবার বলেছি যে 1400 বছর আগে মারা যাওয়া একজন ব্যক্তি, মারা যাওয়া বলা যাবে না, হত্যার শিকার হওয়া বিষ খেয়ে, তো সেই ব্যক্তিটি কি করেছেন তখন আমার কাছে কনক্রিট কোনো এভিডেন্স নেই, কিন্তু তার অনুসারীরা যে আচরণ করবে সেই আচরণ অনুযায়ী তাকে আমি মাপব। তো সেই হিসেবে আমি উগ্র ইসলামপন্থীদের কিভাবে সমালোচনা করি আপনারা জানেন, তাদের প্রফেটকে আমি কোন ভাষায় সম্বোধন করি তাও আপনারা জানেন। আবার তাদের মধ্যে যারা ক্ষুদ্র সেক্ট রয়েছে, বিশেষ করে আহমেদিয়া, হেজবুত তাওহিদ, এদের ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি কি আপনারা জানেন। বাংলাদেশের শিয়া সম্প্রদায়ের ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি কি আপনারা জানেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়কে আমি কতটা আপন ভাবি তা আপনারা জানেন। এর কারণ কি, তাদের ব্যবহার অনুযায়ী তাদের সাথে আমি পাল্টা আমার পক্ষ থেকে ভালোবাসা বলুন বা আপনি এটাকে নিন্দা বলতে পারেন, সমালোচনা বলতে পারেন, আসলে ওই একই জায়গায় যে দেবতার যে ফুলে তুষ্ট থাকে। যখন বাঙালির প্রশ্ন আসে আমি কি বলি, আমি নিজেকে বাঙালি বলি না, আমি বলি বাংলা ভাষী। এর কারণ কি, বাঙালিকে আমি ওন করি না, কারণ এই বাঙালিরা পাহাড়ি আদিবাসীদের সাথে কি আচরণ করে সেই দায়ভার আমার দেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের আদিবাসী বন্ধুদেরকে কি বলেছিলেন, তোরা বাঙালি হয়ে যা। তো যে জিনিসটা ভুল সে জিনিসটা ভুল। আবার আমি যে ধর্মের অনুসারী ছিলাম, ইসলাম, আমি যখন জানলাম যে এই ধর্মটি আমি যেভাবে নিজেকে ভাবি, আমি অবশ্যই নিজেকে একজন ভালো মানুষ ভাবাটা উচিত, তো ইসলাম আমাকে খারাপ বানাচ্ছে, তো আমি সেই ধর্ম ত্যাগ করেছি। এবং এই কথাগুলো তো প্রকাশ্যেই বলেছি, কোনো ছলছাতুরি, কোনো ধরনের চতুরতার আশ্রয় নিইনি। তো এই ভদ্রলোক খুব ভালোভাবে কথা বলেছেন, আমি তার সেই কথাগুলোকে তার ভাষায় আমি জবাব দেব, সুন্দরভাবেই দেব। অতীতের ভিডিওতে এখন আপনি প্রশ্ন করবেন যে কেন আমি রূঢ় আচরণ করেছি। আপনারা যদি তখন আমার কমেন্ট বক্স খেয়াল করতেন, দেখতে পেতেন বেশিরভাগ মানুষ, বিশেষ করে যারা ভারতীয় কমেন্ট করেছেন, তারা কি বলেছেন, তারা বলেছেন যে উগ্র জাতীয়তাবাদী আচরণ দেখিয়েছেন। আমি বলবো না তারা হিন্দুত্ববাদী ছিলেন, তারা মমতা ব্যানার্জির টিএমসির লোকজন ছিলেন, তারা মুসলিম ছিলেন। বেশিরভাগ মানুষের কাছ থেকে আমি শুধু ঘৃণা পেয়েছি, কেন আমি বাংলাদেশি, এটা আমার অপরাধ, কেন আমার নামটি সো কল্ড ইসলামী নাম, আমার নাম ইসলামিক নাম না। তো মুফতি আবদুল্লাহ আল মাসুদের নামটিও ইসলামিক নাম নয়, আপনি বলতে পারেন অ্যারাবিক নাম। তো
সেই হিসাবে কি আপনি একজন পশ্চিমবাংলার বাসিন্দা হিসেবে কোনো অন্য ভাষার নাম হয়ে থাকলে আপনি সেটাকে ঘৃণা করবেন? করবেন না তো। 1936 সালে জওহরলাল নেহরু তার অ্যান অটোবায়োগ্রাফিতে বলেছিলেন এই উগ্র জাতীয়তাবাদ নিয়ে যে এটা ভারতবর্ষের জন্য কতটা ক্ষতি, ভারতীয়দের জন্য কতটা ভয়ঙ্কর। তো সেই উগ্র জাতীয়তাবাদ আমাকে গালাগালি, আমার নাম দেখে বিচার করা, আমার দেশ দেখে আমাকে অপমান অপদস্থ করার ক্ষেত্রে আমি অনেকটা আহত ছিলাম। এবং আরও কয়েকটি কথা, যেমন আমি একজন অ্যাক্টিভিস্ট, তার চেয়ে বড় সত্য আমি একজন মানুষ, আমাকেও খেতে হয়, আমাকেও ঘুমোতে হয়। মুফতি আবদুল্লাহ আল মাসুদের সাথে যে ঘটনাটা ঘটছিল তখন আমার রিয়াকশন কী ছিল আপনারা আমার চোখ মুখ দেখেছেন তখনকার। আমি ঘুমাইনি। কেন ঘুমাইনি? আমি যে দেশ থেকে থাকি, অর্থাৎ নর্থ আমেরিকায়, তো এই জায়গার সময়ের সাথে বাংলাদেশ ভারতের সময়ের পার্থক্য আপনারা জানেন, ঠিক উল্টো বলা যায়। আমার এখানে যখন দুপুর দিনের বেলা, তখন বাংলাদেশ ভারতে হচ্ছে মধ্যরাত। ফলে মুফতি আবদুল্লাহ আল মাসুদের কাছে যারা দেখা করতে যাচ্ছেন, যে আইনজীবীরা, যে সমমনারা, তখন আমার এখানে গভীর রাত। তো আমি জানছি যে তারা যাচ্ছেন, এখন সকাল হয়েছে, এই যে এখন আমি ভিডিওটা রেকর্ড করছি, এখন বাংলাদেশে সকাল হচ্ছে, তো তারা যাচ্ছেন। আমি আমার ফোন সাইলেন্ট মোড থেকে, মানে রাতে অটো এটা সাইলেন্ট হয়ে যায়, তো সেটাকে আমি অফ করেছি, স্লিপ মোড অফ করে আমি কনসার্ন ছিলাম যে সেখানে কি হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমি ঘুমোতে পারিনি কয়েকটা দিন। আর যেহেতু আমি ঘুমোইনি, যে কোনো মানুষের মতো আমারও মস্তিষ্ক অতটা স্বাভাবিকভাবে ফাংশন করবে না। এখন আপনি বলতে পারেন আপনার অ্যাক্টিভিস্ট গোল্লায় যাক, আপনি ঘুমান, হ্যাঁ আপনি এটা বলতেই পারেন। আমি হয়তো অন্য কেউ হলে ঘুমোতাম, যেহেতু আমি 3-3বার জেল কেটেছি জীবনের এই অল্প বয়সে, 2 বছর বিনা অপরাধে জেল কেটেছি, তার মধ্যে প্রায় 1.5 বছর বাংলাদেশ এবং 6টি মাস ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। আমার অপরাধ অবৈধ অনুপ্রবেশকারী। তো আমি আমার বেলায় চিৎকার করিনি, কিন্তু যখন মুফতি আবদুল্লাহ আল মাসুদ লকআপে আছেন, আমি আমার সেই সব দিনগুলো মনে করেছি। আমি ফ্লোরে ঘুমিয়েছিলাম, আমি মশার কামড় খেয়েছি, আমি পুলিশের কাছ থেকে অপমান অপদস্থ হয়েছি। মুফতি আবদুল্লাহ আল মাসুদ যেমন পুলিশের প্রশংসা করেছেন, কিছু পুলিশ ভালো ছিল, আবার কিছু পুলিশ তাকে মারতে চেয়েছে, পশ্চাৎ দেশে লাথি মেরে কথা বের করতে চেয়েছেন, তার বৈধ পাসপোর্টটিকে অনেক অপমান, অনেক অপদস্থ করেছেন। আমি সব কথা বলিনি। প্রিয় বন্ধুগণ, আমি দেখছিলাম আমি এখান থেকে অনুভব করছিলাম তিনি কতটা কষ্ট করছেন। সেই কষ্টের কথা ভেবে আমি ঘুমোতে পারিনি। এবং মুফতি আবদুল্লাহ আল মাসুদকে আমার সহকর্মী, আমার কতজন সহকর্মী আছেন বাংলাদেশে? যদি 18 কোটি মানুষ হন, তাহলে সেই 18 কোটির মধ্যে 18 জন ভোকাল অ্যাক্টিভিস্ট আছেন, এথিস্ট আছেন। কয়েক লক্ষ আপনি এথিস্ট পাবেন যারা এক্স মুসলিম, তারা সবাই ভোকাল নন। সবাই বলতে কি, এই যে বললাম 18 কোটির মধ্যে আপনি 18 জন পাবেন যারা ভোকাল। আপনি একটু নামগুলো মনে করুন তো, কতজনের নাম বলবেন? আসিফ মহিউদ্দিন, মুফতি আবদুল্লাহ আল মাসুদ, তসলিমা নাসরিন, এরকম যেতে যেতে আপনি একটা জায়গায় গিয়ে থেমে যাবেন এবং সেই সংখ্যাটা 18-র মধ্যেই আটকাবে। এখন ভাবুন তো, যদি 18 কোটির মধ্যে 18 জন আমার ভোকাল সহকর্মী থাকেন, তাহলে সেই 18 জন আমার কাছে কি? 1 জন সমান 1 কোটি। অর্থাৎ মুফতি আবদুল্লাহ আল মাসুদ একজনকে গ্রেপ্তার করা হয়নি, আমার 1 কোটি অ্যাক্টিভিস্টকে গ্রেপ্তার করা হয়েছে। আমার 1 কোটি অ্যাক্টিভিস্ট কষ্টে আছেন, আমি 1 কোটি রিয়াক্ট করেছি। আমার যদি তা ভুল হয়, মানুষ হিসেবে আমার তো ভুল থাকবেই, কিন্তু প্রথম এবং শেষ কথা যে আমি ভারতীয়দের মধ্যে আমি যতজন মানুষকে চিনেছি তাদের বেশিরভাগ খুবই ভালো মানুষ। খারাপ মানুষের সংখ্যা খুব কম থাকে, কিন্তু তাদের বেশি দেখা যায়। এবং আমি খারাপ আচরণে রিয়াক্ট করি, এটা আমার স্বভাবজাত বৈশিষ্ট্য বলতে পারেন, দোষ বলতে পারেন। এবং আমি তো বিদ্রোহী, বিদ্রোহের এটাও একটা অংশ। তো এই মুফতি আবদুল্লাহ আল মাসুদের ব্যাপারটি আমার কাছে স্বাভাবিক ছিল না। আমার অনেক অ্যাক্টিভিস্টরা এই বিষয়টিকে তাদের মতো করে দেখেছেন বলে তাদেরকেও আমি বকাচকা করেছি, তাদেরকেও ওই শব্দগুলো ব্যবহার করেছি। তো তারা তো আমার শত্রু নন, তারা তো আমার আপন। কেন করেছি? ওই যে আপনি সঠিক সময় সঠিক কাজ করছেন না কেন? আপনার একটা ভুল সিদ্ধান্তের কারণে, আপনার একটা ভুল ভাবনার কারণে এই মানুষটি হয়তো দীর্ঘদিনের জন্য জেল খাটতে হতে পারে। আমি তো 6 মাস কেটেছি, তারপর আমি যে কারণে বেল পেয়েছি এই কারণে মুফতি আবদুল্লাহ আল মাসুদ বেল পাবেন না। আমি কি কারণে বেল পেয়েছি? আমার উকিল পুলিশকে চ্যালেঞ্জ করেছেন, ওকে ঠিক আছে বুঝলাম সে বাংলাদেশি, প্রমাণ কি? আমার কাছে কোনো পাসপোর্ট ছিল না, কারণ আমার মহান দেশের মহান গোয়েন্দা সংস্থা ডিজিএফআই আমার পাসপোর্টটি কেড়ে নিয়েছিল, আমার নাগরিক অধিকার। আমি বৈধভাবে ভারতে ফিরছিলাম বাংলাদেশে জেল খেটে। 1 বছরের ভিসা ভারত সরকার আমাকে দিয়েছিল, আমি কৃতজ্ঞ। আমার সেই ভিসা তো দূরের কথা, পাসপোর্টটি নিয়ে আসতেও পারিনি। তো স্বাভাবিকভাবে আমার রিয়াকশন কীরকম হতে পারে বুঝতে পারছেন। তো আমাদের ভারতীয় বন্ধু যিনি আমার এই কথাবার্তাগুলো সমালোচনা করেছেন, গঠনমূলক, আমি তার প্রতি শ্রদ্ধা রেখে শুনি তিনি কি বলছেন। আমি তার প্রত্যেকটি কথার জবাব দেওয়ার চেষ্টা করব। হয়তো সব কথার যৌক্তিক জবাব মাথায় নাও থাকতে পারে, যেহেতু তিনিও ভিডিওটি আনকাট করেছেন, আমিও আনকাট। চলুন তাহলে শুরু করি।
কোথায় যাবে, মানে জায়গা না দিলে তারা কোথায় যাবে, এটা কতটা অবাস্তব নিজেও জানেন না। প্রথমত, কাল লক্ষ লক্ষ বাংলাদেশি নিজেদের প্রাক্তন মুসলিম বলে যদি দাবি করে আর সোশ্যাল মিডিয়াতে দুটো পোস্ট করে সেটা প্রমাণ করার চেষ্টা করে যে তারা প্রাক্তন মুসলিম এবং কোনো রকমের ভারতে ঢোকার জন্য চেষ্টা করে, তখন কি হবে? তাদের ভারতকে নিয়ে তাদের মানে ভারতে ঢুকিয়ে দিতে হবে। এই সুযোগ দিলে কাল তো বাংলাদেশের অর্ধেক লোকই এই সুযোগে ঢোকার চেষ্টা করবে, বাংলাদেশটা খালি হয়ে যাবে, আর তাদের এই দেশে নিয়ে এসে ভাতা দিতে দিতে ভারতের পকেট খালি হয়ে যাবে। ঠিক যেমন মুসলিম রিফিউজিদের নিয়ে আজ ইউরোপের যেরকম ঠিক হালটা হয়েছে। তো মুফতি মাসুদকে থাকতে দেওয়া হলো, তখন বাকি XYZ কে কেন থাকতে দেওয়া হবে না, এটাই তখন একটা মূল ইস্যু। বন্ধু প্রবাল, আপনি ঠিক বলেননি। বাংলাদেশের কেউ এক্স মুসলিম দাবি করে ভারতে আশ্রয় চাইবেন, আমি এটা মনেও করি না। প্রথম আমাকে বুঝতে হবে ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার আইনটি কী। যাদের সাথে ভারতের ল্যান্ড বর্ডার রয়েছে তাদের কাউকে UNHCR রিফিউজি হিসেবে স্বীকৃতি দেয় না। এবং CAA যেটি হয়েছে সেই আইনে কি বলা হয়েছে? বলা হচ্ছে অমুসলিম যারা রয়েছেন, নাম ধরে ধরে বলা হয়েছে, এদেরকে পাকিস্তান, বাংলাদেশ বা পার্শ্ববর্তী দেশগুলোর যদি কেউ বিপদে পড়েন ভারত তাদেরকে আশ্রয় দেবে। একটা নির্দিষ্ট সময়সীমা বলা হয়েছে, এই দিনের মধ্যে ঢুকতে হবে। যেমন 2024 সালের ডিসেম্বরের 30 তারিখের মধ্যে যদি কেউ ভারতে আশ্রয় নিয়ে থাকেন, 31 তারিখ। তো কেন তাদেরকে আশ্রয় দেওয়া হবে? একজন মানুষ হিন্দু হলে, বৌদ্ধ হলে কেন মুসলিমদেরকে দেওয়া হবে না? এখানে বলা হচ্ছে যে যেহেতু আশেপাশের মুসলিম অধ্যুষিত দেশগুলোতে মুসলিমরা বিপদে নেই, অমুসলিমরা বিপদে, তাই বিপদগ্রস্ত মানুষকে আশ্রয় দেওয়া হবে, হিন্দু মুসলিম খ্রিস্টানকে নয়। খুবই সুন্দর কথা, আমি এটি একমত। পাকিস্তানের কোনো মুসলিম তারা নিজেদের মধ্যে যদি মারামারি করে এটা দেখার বিষয় ভারতের নয়। বাংলাদেশের মুসলিমরা ভালো আছে কি খারাপ আছে তো আমরা জানি, অবশ্যই ভালো আছে। তারা নিজেরা মারামারি করবে, কিন্তু মৌলবাদের জায়গায় সব এক হয়ে যাবে। সেখানে চরমনাই, হেফাজত বা অন্যান্য সেক্ট যারা আছে তাদের ওই জিহাদি জজবা এটি আর থেমে থাকে না। ফলে তাদেরকে কেন ভারত আশ্রয় দেবে? না, দেবে না। ঠিকই তো। ভালনারেবল মানুষ কারা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আরও ভালনারেবল হচ্ছেন যারা ইসলামে বিদ্রোহ করেছেন। তাদের চেয়ে দুঃখে, তাদের চেয়ে কষ্টে কেউ নেই। এবং বাংলাদেশ থেকে হিন্দু একজন ভদ্রলোক যদি ভারতে চলে আসেন, তিনি ভারতে আশ্রয় নেন, তার একটা জেনারেশন পার হয়ে যায়, তিনি নিজেকে যেখানে আশ্রয় নেন, যেমন ত্রিপুরায় গেলে ত্রিপুরার লোকাল ভাষা আয়ত্ত করা, বা পশ্চিমবাংলা থাকলে কলকাতা হওয়ার, মানে পশ্চিমবাংলার হওয়া, ভারতীয় হওয়ার একটা চেষ্টা থাকে। তিনি পারেন না, তার পরবর্তী জেনারেশন পারে। ভদ্রলোক এই যে প্রবাল, তিনিও বলেছেন তার পূর্বপুরুষ বাংলাদেশে ছিলেন, তাঁরও এই কষ্ট, তিনি খুবই সুন্দর কলকাতার অ্যাকসেন্টে কথা বলছেন। তো তাঁর বাবা মা বা ঠাকুরদা হয়তো এটি করেন না, তো এই সংগ্রামটা করতে হয়। এবার প্রশ্ন হচ্ছে যে এক্স মুসলিমরা কী করে? পৃথিবীর যেখানেই যাক সারিন দেওয়া যায়, মানে ঢেকি স্বর্গে গেলেও নাকি ঢাক বাঁধে, মানে ধান বাঁধে। তো সেই ধান ভানার মতোই আর কি এক্স মুসলিমরা বিদ্রোহী করে। এবং এই জিনিস আমি অনেক বছর ধরে বাংলাদেশে নেই, অর্ধযোগ, আমি তো আমার কাজ করে যাচ্ছি, প্রতিদিনত অ্যাক্টিভিজম বাড়াচ্ছি। তো প্রিয় বন্ধু, এক্স মুসলিমরা শুধু আক্রান্ত হয় না, প্রতিরক্ষার জন্য অন্য মানুষ যেন আক্রান্ত না হয় সেই চেষ্টা করে। আমার কি স্বার্থ বাংলাদেশে ইসলামিস্ট থাকবে, হিন্দুরা বিতাড়িত হলে আমার কেন দুঃখ? আমার দুঃখ আমি বিতাড়িত হয়েছি, এই কাজটি যেন অন্য কারোর সাথে না ঘটে। এবং আপনি বলেছেন যদি এক্স মুসলিমদের স্বীকৃতি দেওয়া হয় তাহলে সবাই চলে আসবে। আমি বলিনি কখনো এক্স মুসলিম হলেই তাকে ভারতে আশ্রয় দেয়। আমার বক্তব্য যে যারা ভোকাল, বাংলাদেশে ভোকাল হওয়াটা ছেলে খেলা নয়। একটা ফেসবুকে পোস্ট দিয়ে এক্স মুসলিম দাবি করা নয় বন্ধু, কল্লাটা চলে যায়। অনেকের কল্লা গেছে, এটা আমার দাবি নয়। 20 জনের বেশি আমি লিস্ট দেখাতে পারবো। আপনি একটু ব্লগার কিলিং জেনে নেবেন প্রিয় বন্ধু। শুধু এক্স মুসলিমও হতে হয় না, এক্স হিন্দু হলো অভিজিৎ রায়, অনন্ত বিজয় দাস, নীলাদ্রি নীল, নিলয় নীল, কারা? ওনারা কি এক্স মুসলিম ছিলেন? আচ্ছা, তারপরে তিনি বলেছেন যে ভারত কীভাবে আইডেন্টিফাই করবে সে এক্স মুসলিম কি না? সে তো এক্স মুসলিম দাবি করে সে জিহাদি হয়ে যেতে পারে। খুবই যৌক্তিক কথা। যদি তিনি ভোকাল এক্স মুসলিম হন, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, তাকে দেখা যায়। পশ্চিমের বিভিন্ন দেশে অনেক মানুষ নিজেকে সমকামী, মানে মুসলিম ব্যাকগ্রাউন্ডের এক্স মুসলিম বলে দাবি করে, সবার কেস অ্যাকসেপ্টেড হয় না। আমি একটু খুব ক্ষুদ্র মানুষ, আমি এই পর্যন্ত আমার মনে হয় 100 জনের উপরে মানুষকে সার্টিফাই করেছি। মানে আমি চিঠি লিখেছি যে দেশে আশ্রয় পেয়ে ব্যর্থ হয়েছেন, রিজেক্ট করা হয়েছে অ্যাসাইলাম রিকোয়েস্ট, আমি তাদেরকে লিখেছি যে আমি এই মানুষটিকে চিনি, এই মানুষটি সত্যি বিপদগ্রস্ত। তো কাদের সার্টিফাই করেছি? যারা জেনুইন। এই পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারবে না একজন ভণ্ড লোককে আমি সার্টিফাই করেছি, কারণ আমি অ্যাক্টিভিস্ট। অন্য একটা ভণ্ডকে আমি আমার মাথায় কাঁঠাল ভেঙে খেতে দেবো না। আমি কষ্ট করেছি, সে যদি কষ্ট করে তাহলেই আমি তাকে সার্টিফাই করবো, নইলে না। আচ্ছা, তারপরে বলেছেন বন্ধু ভারতে যদি এক্স মুসলিম দাবি করে, ধরলাম আপনি এক্স মুসলিমদের যদি ভারত অ্যালাউ করে সেটা মিসইউজ করবে, তাহলে বন্ধু পাকিস্তানের যদি কোনো ISI এজেন্ট বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে চায় তাহলে সে এক্স মুসলিম সাজবে না, সে একটা হিন্দু নামে আইডি বানানো বাংলাদেশে কোনো ব্যাপার নয় বন্ধু। ভারতের মতো এত কড়াকড়ির দেশেই যেখানে আধার কার্ড, ভোটার আইডি কার্ড বানানো তেমন কোনো ব্যাপার নয়, আপনিও জানেন। তো সেক্ষেত্রে বাংলাদেশে কোনো ব্যাপার নয়, সে একজন হিন্দু, নাম নেবে হরিদাস পাল, সে ভারতে ঢুকবে, ঢুকে
সে হিন্দু হিসেবেই থাকবে, খুবই আরামে থাকবে, তারপরে আল্লাহু আকবার। কাসাবরা ভারতে ঢুকেছিল ভারতীয়দের সাহায্য ছাড়া? আচ্ছা, কাসাব অনেক আগের কথা। এই যে কয়দিন আগে পেহেলগাম অ্যাটাক, আপনি কি বিশ্বাস করেন পাকিস্তানি কাশ্মীরিরা ভারতীয় কাশ্মীরিদের সহায়তা ছাড়া এই অ্যাটাকটা করে ফেলেছে? বুঝতে পেরেছেন বন্ধু কি বলেছি? যে অ্যাটাক করে সে কারো না কারো সাহায্য পায়, এবং সহজ তো হিন্দু হিসেবে আসা। আচ্ছা, হিন্দু না হলেও একজন মুসলিম এফিডেভিট করবে সে হিন্দু হয়ে যাচ্ছে। কত মানুষ এফিডেভিট করেছে, এফিডেভিট করে সে হিন্দু হিসেবে দেখাবে আমি তো মুসলিম ছিলাম, আমি হিন্দু হয়ে গেছি, হ্যাঁ জয় শ্রীরাম বেশি বেশি বলবে। বন্ধু আটকাবেন কি করে? আপনার এই যুক্তিটি টিকলো না। আবার বলছেন ভাতা দেওয়া, ভাতা রিফিউজি কেউ হলে তাকে ভাতা দেওয়া হয় আমি জানি না। ভারত কিভাবে দেবে? এত 140-50 কোটি মানুষের দেশে ভারতের নিজেরই অনেক সমস্যা, কিভাবে ভাতা দেবে? আর প্রিয় বন্ধু, আমরা যারা এক্স মুসলিম, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি খোঁজ নিয়ে দেখবেন যারা এ যাবৎ ভারতে আশ্রয় নিয়েছেন, বৈধভাবে যারা আছেন বা অবৈধভাবেও, কেউ ভারতীয় কোনো নাগরিকের অন্ন ধ্বংস করেননি, তার কাজ কেড়ে নেননি। এখন বলবেন তারা কিভাবে খায়? তাদেরকে আমরা যারা বাংলাদেশে আছি বা বিশ্বের বিভিন্ন জায়গায় আছি, আমরা আমাদের এক্স মুসলিমদের মর্যাদা বুঝি, কষ্টটা বুঝি, আমরা তাদেরকে সাহায্য করি। আমাকে একটা সময় মানুষ সাহায্য করেছেন, আমি ভারতের রুটি রুজিতে আঘাত করিনি। তাহলে কি হচ্ছে? ভারতের রেমিটেন্স ঢুকছে এবং আমাদের বিরুদ্ধে কোনো ক্রাইম পাবেন না বন্ধু। আমি প্রায় 5 বছর ভারতে অবস্থান করেছি, আমি ক্যামেরার সামনে কথা বলি চেহারা দেখিয়ে, আমার কোনো অন্যায় থাকলে নিশ্চয়ই এটি বের হবে। আপনি পাবেন না আমি কোনো ফৌজদারি অপরাধ করিনি, কোনোদিন করিনি। আমি পশ্চিমবাংলায় অ্যাটাকের শিকার হয়েছি, গল্ফ গ্রিন থানায় আমি ন্যায্য বিচার পাইনি। পুলিশ কি করেছে আমি এগুলোর কোনো কিছু নিয়ে আমি প্রশ্ন তুলিনি, কিন্তু আমার সামনে আমার অ্যাক্টিভিস্ট। আচ্ছা যাই হোক, আপনি যে কথাটা বলেছেন, আমরা আসলে ভারতের কাছ থেকে করুণা চাই না, আমরা সহমর্মিতা চাই, আমরা ভিক্ষা চাই না, ভালোবাসা চাই। তারপরে কথা শুনি। হয়ে দাঁড়াবে আপনি চান যে মুফতি মাসুদের জন্য ভারত সেটাই করুক, তাই তো? তো দ্বিতীয় ব্যাপার হলো যে আপনি বলেছেন যে সিটিজেনশিপ অ্যাক্ট আইনে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধরনের অমুসলিমদের সুযোগ দেওয়া হয়েছে, এক্স মুসলিমদের কেন নয়? আপনার বিচার বুদ্ধিটা বোধহয় সাময়িক একটু লোপ পেয়েছে, না হলে এই কথাটা বলতে পারতেন না। বুঝতে পারছি আপনার প্রিয় বন্ধু মুফতি মাসুদ মানে আপনার কমরেড বলতে পারেন, তার জন্য আপনি একটুখানি মানসিক চাপ নিচ্ছেন। তো না হলে বুঝতে পারতেন যে সিএএ শুধু বাংলাদেশের জন্য নয়, পাকিস্তান এমনকি আফগানিস্তানের ক্ষেত্রেও প্রযোজ্য। প্রিয় বন্ধু, আমি আমার অসংখ্য ভিডিও করেছি জীবনে, এবং আমি সিএ কি আমি আমার বাংলাদেশের হিন্দু নাগরিকদের সুন্দরভাবে বুঝিয়ে বলেছি। আমি জানি এটি পাকিস্তানিদের ক্ষেত্রেও প্রযোজ্য, আমি জানি আফগানিদের ক্ষেত্রেও প্রযোজ্য, এবং প্রযোজ্য হওয়ারই কথা। ভালনারেবল মানুষকেই তো আশ্রয় দেওয়া হয় যে বিপদগ্রস্ত। আর আপনার পূর্বপুরুষ বাংলাদেশ ছেড়ে এসছেন, আমি খুবই দুঃখিত এই ঘটনাটির জন্য। কোনো মানুষ ভিটে মাটি ছেড়ে আসে? আপনি বলছেন ভারতে অর্ধেক বাংলাদেশি চলে আসবেন, অর্ধেক বাংলাদেশি কত বাংলাদেশি আসবেন আমি জানি না। আপনি ভিডিওটার শুরুতে একটা কথা বলেছিলেন বাংলাদেশিরা বেঈমান, আপনি কিন্তু ইন জেনারেল বলেছেন বাংলাদেশি। এটি আপনার শুরুটা আমি এখন আর বলছি না, এটি আপনি ভুল করেছেন। বাংলাদেশিরা বেঈমান না, বাংলাদেশের কতিপয় মানুষ বেঈমান। আমি যেখানে কতিপয় মানুষকে বলেছিলাম এই যে গুপ্ত কেস অনেক কিছু বলেছেন, এইগুলো আমি কতিপয় মানুষকেই বলেছি। হয়তো আমার কথাটা ইন জেনারেল হয়ে গেছে, আমার সেটার উদ্দেশ্য ছিল না, এই জন্য আমি দুঃখিত। তো প্রিয় বন্ধু, আমি ভারতীয় আইন সম্পর্কে জেনেই বলেছি, এবং বিচার বুদ্ধি অনেকটা আমার লোভ পেয়েছে, এটা সত্য, এটা আপনারও পাবে। আপনি এরকম কোনো পরিস্থিতিতে পড়লে, আপনি ভারতীয় হিসেবে হয়তো আপনাকে কখনোই এই পরিস্থিতিতে পড়তে হবে না। ভারতের এক্স মুসলিমদের কোপ দিয়ে কল্লা ফেলে দেওয়ার মতো ঘটনা এখনও দেখিনি, অন্ততপক্ষে গত 20 বছরে। আপনি ঘর হারানো ব্যক্তির দুঃখ বুঝবেন না, আপনার পূর্বপুরুষরা হারিয়ে ফেলেছেন, হয়তো আপনাকে বলেননি। শখে কেউ দেশ ছাড়ে না, আর একটা মানুষ যখন দেশ ছাড়ে তার লঘু অপরাধগুলো মাফ করে দিতে হয়, ক্ষমা করতে হয়। আইনের মার পেছে সে বৈধ অবৈধ বলতে নেই, কারণ একটা মানুষ তার মাতৃভূমি ছেড়ে দিয়েছে। প্রিয় বন্ধু, আপনি এখন গরমের মধ্যে আছেন, আমি শীতের মধ্যে আছি। আমি সাইকেল চালাচ্ছিলাম এবং এটি শুনছিলাম, শুনে আমার মনে হচ্ছে আমি যেহেতু যোদ্ধা, আমার ওয়েপেন আমার ব্যাকপ্যাক থাকে, মানে ক্যামেরা, মাইক্রোফোন এগুলো থাকে অলওয়েজ, কারণ আমি সবসময় প্রস্তুত থাকি যুদ্ধের ময়দানে যেভাবে থাকতে হয়, গান কিভাবে রাখতে হয়। আমরা ভারতীয় সেনাবাহিনী যখন আমাদের 1971-এ ট্রেন করছিল আমাদের মুক্তিযোদ্ধাদের, তখন জেনেছি এটা কীভাবে আপনি একজন সৈনিকের কাজ কি। আজকে যদি বাংলাদেশে কোথাও কারোর বাড়ি পড়ায়, আমাকে তখনই এই বিষয়টাতে রিয়াক্ট করতে হবে। বাড়ি যাব, একটা সুন্দর করে স্নান করবো, ফ্রেশ হব, তারপরে একটু মুখে ক্রিম মাখবো, এভাবে অ্যাক্টিভিজম হয় না। তো আমি শীতের মধ্যে বসে আছি, আমার কিন্তু এটা ভালো লাগে না। আমি এই রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ, কিন্তু এই যে আমার সামনে একটা সুন্দর চাঁদ আমি দেখাতে পারলে ভালো হতো। ক্যামেরা ঘোরানোর মতো আমার কোনো লোক নেই, ওয়ান ম্যান আর্মি, হয়তো আপনিও তাই। তো এই সুন্দর চাঁদ আমার ভালো লাগে, কিন্তু বাংলাদেশের এই সুন্দর চাঁদ আমার কাছে আরও সুন্দর। এখানে প্রায় সময় বৃষ্টি হয়, আমি ভারতবর্ষে বৃষ্টিতে ভিজেছি, আমি আমার দেশে বৃষ্টিতে ভিজেছি, সেই বৃষ্টির স্বাদ আমি পাই না। আপনি আমাকে আমার বৃষ্টির স্বাদ ফিরিয়ে দিতে পারবেন না। আমাকে 10,000 কিলোমিটার দূরে এসে আশ্রয় নিতে হয়েছে। আমার তো প্রত্যাশা ছিল ভারতবর্ষ আমারও, আমি সেখানে আশ্রয় পাইনি তো। আমাকে এত 1000 কিলোমিটার দূরে আসতে হয়েছে কেন? আপনি কি এটি ফিল করবেন না? তো
আশ্রয়ের ব্যাপারটি, অনেকে তসলিমা নাসরিনের ব্যাপারে বলেন তসলিমা নাসরিনকে ভারত আশ্রয় দিয়েছে। প্রিয় বন্ধু, না, তসলিমা নাসরিন অন্য যে কোনো বিদেশি নাগরিকের মতোই তিনি থাকেন। সুইডিশ নাগরিক হিসেবেই তিনি প্রতি বছর ভিসা এক্সটেন্ড করেন, এবং ভিসা যখন তাকে এক্সটেন্ড করে অনেক সময় দেওয়া হয় না। অনেক বড় দেশ, মন্ত্রীদের, মিনিস্টারদের অনেক কাজ থাকে, দায়িত্ববানদের অনেক দায়িত্ব থাকে। সেই ক্ষেত্রে তসলিমা নাসরিনের দায়িত্ব পালনটা অনেক সময় মানে তার ভিসা এক্সটেন্ড করে দেওয়া, এটা ভিক্ষা নয়। তিনি ভারতবর্ষকে ভালোবাসেন, থাকতে পছন্দ করেন ভারতীয়দের মধ্যে, তো সেটিতে বিলম্ব হয়। আমরা তসলিমা নাসরিনের আর্তনাদ দেখেছি, দেখিনি? না দেখলে আপনি টুইটারে গিয়ে তাঁর ভিসা সংক্রান্ত প্রতি বছর তাঁর যে এগুলো নিয়ে অনেক খবর হয়েছে। তো তিনি ভারতের অন্য যে কোনো একজন পাকিস্তানিকে কীভাবে দেখা হয় আমি জানি না, একজন সুইডিশ নাগরিককে যেভাবে দেখা হয় তাকে সেভাবেই দেখা হয়। হ্যাঁ, তার নিরাপত্তার ব্যবস্থা করা হয়, এই জন্য ভারতের কাছে আমি কৃতজ্ঞ। এই ক্ষেত্রে ভারত সরকারের অনেক টাকা ব্যয় হয়। আবার এটা ভারতের জন্য একটা বড় সম্মান যে এই মানুষটিকে আপনারা নিরাপত্তা দেন। থ্যাংক ইউ। তো আমি যেটা বলবো, আমার কোনো ইমোশন দেখাতে আসিনি। আমার অনেক দুঃখ আছে, কিন্তু এই দুঃখটা হয়তো আপনাদের বলছি, ভারতীয়রা যারা আছেন। আমি আমার একটা ভিডিওতে বলেছি ভারতীয়রা বেরিয়ে যান, আমার ভিডিও দেখার দরকার নেই। আমি এই কথাটি কেন বলেছিলাম যে আপনার দেশ আমাকে ওন করেন, আপনি কেন আমার প্রতি কাঁদছেন? এটা অভিমান। এখন আপনি যদি বলেন আপনার উপরে অভিমান করেছি, কই পাকিস্তানিদের উপরে তো অভিমান করি নাই, কই চায়নার উপরে তো আমার অভিমান কোনো দিন দেখেন নাই। সত্য কথা, এবং কোনো দিন দেখবেনও না, কারণ আমি তো ওরে ওন করি না। আমি পাকিস্তানিদের প্রতি ভালোবাসা আছে। দেশ পাকিস্তানকে আমি তো বন্ধু ভাবি না, দেশ চায়নাকে তো আমি বন্ধু ভাবি না, ইনফ্যাক্ট দেশ আমেরিকাকে আমি বন্ধু ভাবি না, এবং এটা আমার প্রকাশ্য। তো কার উপরে অভিমান করে মানুষ? যাকে ভালোবাসে, যার সাথে সম্পর্ক আছে। আমার বন্ধু, আমার পরিবারের সদস্য আমাকে কষ্ট দিলে আমি তার উপরে যতটুকু খেপবো, পাড়ার প্রতিবেশী একজন কিছু বললে যতটা, এর চেয়ে একটু কম রিয়াক্ট করব। অন্য দেশের একজন বললে আমি আরও একটু কম রিয়াক্ট করব, বা যাকে চিনি না সে আমাকে কোনো মন্দ কথা বললে বা আমাকে কষ্ট দিলে আমি রিয়াক্টই হয়তো করব না। তো ভারতীয়দেরকে আমি বন্ধু ভাবি। তাদের ভারতের উপরে আমারও অনেক অনেক এক্সপেকটেশন, এবং এই এক্সপেকটেশন যদি আপনি ভুল বলেন তাহলে আমার মুক্তিযুদ্ধও ভুল, আমার স্বাধীনতা সার্বভৌমত্বও ভুল। আমি তো প্রকৃতি থেকেই শিখেছি। তো সেই জায়গা থেকে ভারত যখন আমাদের মানবিকভাবে দেখে না, তখন তো আমার অভিমান হবেই। পাকিস্তানে মুফতি মাসুদ অ্যারেস্ট হলে আমি আসাদ শুধু লিখতাম ফ্রি মুফতি মাসুদ, এর বাইরে একটা কথাও লিখতাম না। পাকিস্তানের উপরে আমার কোনো আশাই নাই। ও কি করলো এটা দিয়ে আমার কিছু যায় আসে না। চায়না হলে আমার উপরে কোনো আশাই নাই। এখন যদি বন্ধু ভারতকেও একই পাল্লায় মাপতে হয়, আমি মাপবো, যদি আপনি বলেন আর কি, আপনারা যদি বলেন। এবং আমি কিন্তু, আমাকে অনেকে গালাগাল করেছেন, পরে ভাবলাম এই লোকগুলো গালাগাল করছে কেন, বাংলায় যারা গালাগাল করছেন, যে ভাবলাম যে হয়তো তারাও আমাকে ভালোবাসে, ভালো না বাসলে কেন বাক্য ব্যয় করছে। আর আমরা জানি যে পাকিস্তানে বালুচিস্তানের লোকজনের উপর কি হচ্ছে, বা পাখতুন বা পাঠানদের উপর কি হচ্ছে। পাকিস্তানের আর্মি বলতে গেলে ওদের উপর একটা জেনোসাইড চালাচ্ছে। তো কালকে যদি তারা এসে বলে যে আমাদেরকে ভারতে থাকতে দিতে হবে, তাহলে তো ভারতবর্ষটার একটা দেশ বলে কিছু থাকে না, একদম পুরো ধর্মশালা হয়ে যায়। মানে অলরেডি সেটা হয়েই গেছে, বাকিটাও হয়ে যাবে। প্রিয় বন্ধু, আপনি পাশতুনদের সাথে কি হচ্ছে আপনি দেখলেন, দেখা উচিত। আমাদের সাথে কি হচ্ছে দেখলেন না? নাস্তিকদের সাথে কি হয় বাংলাদেশে, দেখা উচিত। এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় পশ্চিমের সম্পর্কে আপনার ধারণা না থাকারই কথা, আপনি হয়তো ভারতবর্ষের বাইরে যাননি। ইউরোপ আমেরিকায় মুসলিমদের আশ্রয় দেওয়া হয়, নাস্তিক হিসেবে আলাদাভাবে না, তাদেরকে নাস্তিক বলে তারা আশ্রয় নেয় না, এক্স মুসলিম বলে আশ্রয় নেয় না। তারা মুসলিম এবং উগ্রপন্থী মুসলিমদের কাছে নির্যাতিত, তারা উদারপন্থী মুসলিম বলে। পরে তাদের মধ্যে অনেক ফ্যানাটিক বের হয়। আপনি পৃথিবীর কোথাও দেখাতে পারবেন না, অন্তত বাংলাদেশি কেউ গিয়ে সে নাস্তিক হিসেবে আশ্রয় নিয়েছে, তারপরে বোমা মেরেছে। অনেক নাস্তিক ভোকাল ছিল, পরে এসে তার ব্যক্তি জীবনে অনেক আরাম আসে, কোনো কারণে হয়তো সে আর অ্যাক্টিভিজম করেনি, এরকম পাবেন। কিন্তু সে নাস্তিক হিসেবে আশ্রয় নিয়েছে, পরে সে মুসলিম হয়ে গেছে, আমার জানা নেই বন্ধু। তো ঠিক আছে। তৃতীয়ত, আপনারা প্রাক্তন মুসলিম হওয়ার কারণে আপনাদের সমাজ আর আপনাদেরকে মানছে না। আপনাদের অবস্থাটা বুঝি, কিন্তু সেই রকম তো পাকিস্তানের আহমদিয়াদের পাকিস্তানও আর মুসলিম বলে মানছে না। তো আহমদিয়াদের মসজিদে যাওয়ার অধিকার নেই, শিয়াদের শুক্রবারের নামাজের উপর নিষেধাজ্ঞা, তারাও লাইন লাগাক ভারতে ফ্রি এন্ট্রির জন্য। 1947-এ এই উপমহাদেশ আহমেদিয়াদের সাথে অন্যায় হয়, বাংলাদেশে তো হয়, কিন্তু আহমেদিয়ারা তাদের যেহেতু এটা তাদের একটা ধর্ম, তাই না, একটা সেক্ট, তাদের একটা মসজিদ আছে, তাদের অনেকগুলো সেন্টার আছে, তাদের আশ্রয় দেওয়ার লোক আছে। আমাদের কোনো মন্দির নেই, আমাদের কোনো মসজিদ নেই, আমাদের আশ্রয় দেওয়ার কেউ নেই। এবং সেই হিসাবে আমাদের বিবেচনা করলেন এক্স মুসলিমদের, আম সরি, আপনার এই ধারণাটি সঠিক নয়। একটা বিশাল সংখ্যক মুসলিম, যাদের মধ্যে সব ধরনের মুসলিম ছিলেন, যেমন শিয়া, আহমদিয়া, দেওবন্দি কি বারেলভি, এরা সবাই হিন্দুদের অবিশ্বাস করে দেশকে ভেঙে আলাদাভাবে থাকাকে শ্রেয় মনে করেছিলেন। তো ভারতের যে বহুমুখিতা তাকে অশ্রদ্ধা জানিয়ে, এত শব্দ, 1 মিনিট জলও খেয়ে নি।
হ্যাঁ, প্লিজ এই শব্দ দূষণ বন্ধ করা উচিত। এই শব্দ আমি যখন কলকাতায় থেকেছি অ্যাক্টিভিজম করেছি, আমার মনে হয়েছে অকারণে মানুষ হর্ন দেয় এবং আমি এদের উপর অনেক সময় খেপে যাই, যারা মানে বাজি ফোটায়, পটকা ফোটায় উৎসবের নামে, এগুলোতে আমি বিরক্ত হয়েছি, আমি তাদের গালাগালও করেছি এবং এটা আমি করি, মানে একটু তাড়াতাড়ি খেপে যাই। এটা অবশ্য আমার কমানো উচিত। এই ভিডিওটা আপনারা দেখবেন আনএডিটেড, কোনো রকম কাটফাট নয়। কি বলছিলাম যে হ্যাঁ, ভারতের যে বহুমুখিতা সেটাকে অশ্রদ্ধা জানিয়ে সেদিনকে তারা আলাদা হয়ে গেছে। তো তাদের পরবর্তী যে প্রজন্ম, তাকে তো তার দায় নিতে হবে, সে আহমদিয়া হোক কি প্রাক্তন মুসলিম। ভুল বললাম কি? একটুখানি ঠান্ডা মাথায় আপনি ভেবে দেখুন তো। চতুর্থ ব্যাপার, ভারতে ঢুকে পড়ার পর সেই প্রাক্তন মুসলিমরা আবার ধর্মপ্রাণ মুসলিম হয়ে যাবে না, রামনবমীতে পাথর ছুড়বেন না, তার কি নিশ্চয়তা? এই যে ইউরোপে আজ যে রিফিউজি হয়ে আসা মুসলিমরা শরিয়া আইন লাগু করতে চাইছে, রায়ট চালাচ্ছে, সেই রকমই তথাকথিত প্রাক্তন মুসলিমরা করবে না পরের দিকে, সেটাকে বলতে পারে? এই যে একজন, এই কথাটির উত্তর আগে একটু দিয়েছি, আর একটু দিই যে প্রাক্তন মুসলিমরা এটা করবে না। আমি তার উদাহরণ, আমি দুর্গাপূজা সহ সকল ধরনের পূজা পার্বণকে ঘৃণা করতাম, কারণ বাংলাদেশে আমি যেহেতু মুসলিম ছিলাম, বিদ্রোহ করার পরে সকল ধর্ম, মানে মনে হয়েছে প্রথম এটা হয়, কিছু 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 সিমটম থাকে। তো আমি প্রথম বছর কলকাতা, আমার ফ্রেন্ড ডেকেছে দুর্গাপূজা গোষ্ঠী কেলাই দুর্গাপূজা, এগুলো একটা কুসংস্কার, কি একটা ফাজলামো শুরু করেছে, শব্দের দূষণে বাঁচি না, বিরক্ত লেগেছে, আমি পাথর ছুঁড়িনি। তারপরে কি হচ্ছে জানেন, দুর্গাপূজা ওই বছরটাকে 2017 দুর্গা উৎসব আমি এখনও মিস করি। কি উৎসবটাকে আমি মিস করেছি। আমি এখন কানাডার বেশ কয়েকটা শহরে, আপনারা অনেকে ছবি দেখেছেন, আমি ছুটে যাই অনেক দূর, 1000 কিলোমিটার দূর থেকে ফ্লাই করে আমি দুর্গাপূজা উদযাপন বড় দেখে যাই, কারণ আমি জানি দুর্গাপূজা কি। আমি আমার ভারতীয় সংস্কৃতি, আমারও সংস্কৃতি আমি ওন করেছি। এক্স মুসলিমরা, মানে ইসলাম বা ধর্মত্যাগ করা নাস্তিক একটা ফাউন্ডেশন, তার সামনে অনেক রাস্তা, মানে ঘরের একটা ফাউন্ডেশন বানানোর পর কি হয়, আপনি বেডরুম কোন দিকে করবেন, হল ঘর কোনটা করবেন, ওটা আপনার কাছে এই ফ্রিডমটা থাকে, আপনার ফাউন্ডেশন হয়ে গেছে। তো নাস্তিকতা একটা ফাউন্ডেশন, তার দ্বার খুলে যায়, সে গ্রহণ করতে শেখে। আমি শিখেছি, আমার হিন্দু বন্ধুরা আমাকে জড়িয়ে ধরে, আমি যতগুলো মন্দিরে গেছি দুর্গোৎসবে, আমাকে সবাই জড়িয়ে ধরেছেন, আমি তাদের একজন। আহমেদের সম্প্রদায়ের অনেকের কাছে গিয়ে আমাকে জড়িয়ে ধরেছেন, কেউ কোপ দেননি। আমি তো ভালোবাসার পূজারী। তো আমি যেখানে আমি কিন্তু খুব উগ্র, আর উগ্র না হলে এই ফাইটটা করা যেত না। সব কিছুর একটা ইম্প্যাক্ট পড়ে, আপনি যখন খুব ঘৃণা পাবেন আপনার বহিঃপ্রকাশটাও সেরকম হয়ে যায়। তো যাই হোক, আমি তার উদাহরণ যে এক্স মুসলিমরা এই কাজটা করবে না। এবং এক্স মুসলিমরা শুধু, মানে এক্স মুসলিম টার্মটা আমরা বাংলাদেশে ইউজ করি না, আমরা এইথিস্ট বলি। এইথিজম আমাদের জন্য প্রাউড। ভারতে এটা এক্স মুসলিম বলে, আমি কোথাও আমার এক্স মুসলিম লিখি না, কারণ যে জিনিসটা ছেড়ে দিয়েছি এই জিনিস আবার মুসলিম ধরে রাখাটাই তো আমার কাছে, আমি মুসলিমদের পছন্দ করি, ইসলামটাকে, মানে এক্স মুসলিমদের সাথে একটা ইসলামের গন্ধ থাকে, তো এটা ধরে রাখাটাই তো আমার কাছে একটা আমি কি আমার এক্স গার্লফ্রেন্ডের নাম রাখি না, মানে আমি এক্স মুসলিম বলি না। অনেকে বলেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা রাখি। তো বন্ধু, এখানেও আপনার সাথে আমি একমত হতে পারলাম না। আমি পুরো ভিডিওটাতে বোধহয় কোথাও দু একটা জায়গায় একমত হতে পারবো, বেশিরভাগ জায়গায় আমি পারবো না। প্রাক্তন মুসলিম শাহিল খুব বিখ্যাত, তো তিনি হঠাৎ করে আবার ইসলামে ফেরত গেলেন, কি না তার মাকে দেওয়া কথা রাখতে। মুসলিম শাহিল খুব বিখ্যাত, তো তিনি হঠাৎ করে আবার ইসলামে ফেরত গেলেন, কি না তার মাকে দেওয়া কথা রাখতে। তো এইরকম পরিবর্তন যে বাংলাদেশ থেকে আসা প্রাক্তন মুসলিমদের হবে না ভবিষ্যতে, কে? প্রিয় বন্ধু, এক্স মুসলিম সাহিল কি করেছেন আমি খুব একটা জানি না। তিনি যদি তার মায়ের জন্য এই স্যাক্রিফাইস করে থাকেন, আমি তাকে স্যালিউট দিই। আমি ওরকম সন্তান হতে পারিনি। আমার মায়ের জন্য, আমার অ্যাক্টিভিজম বন্ধ করার জন্য আমার মা অনেকবার কেঁদে কেঁদে আমাকে বলেছিলেন, আমাকে অনেক বুঝিয়েছেন। আমি পারিনি। আমার মাকে বলেছি যে মা, এই লড়াইটা শুধু আমার একার না। আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি, যাদের যে মায়েদের সন্তান হত্যা করা হয়েছে, যে ব্লগারদের, তারাও তো কারো না কারো সন্তান। আমাকে এটার প্রতিশোধ নয়, আমাকে এটা প্রতিকার করতে হবে। আমি পারিনি আমার মায়ের দিকে তাকাতে। আমি অসংখ্য মায়ের, যখন এক হিন্দু বন্ধু নির্যাতিত হন, তার মাকে আমি আমার মাই মনে করি। তো সকল নির্যাতিত মানুষের দায়িত্ব আমি নিতে পারবো না, কিন্তু আমি একজনকে তো নিতে পারবো। আমি সেই চেষ্টা করেছি। এক্স মুসলিম সাহিল কেন এটা করেছেন আমি এটি জানি না। আর আরেকটা বিষয়, এক্স মুসলিম সাহিল ভারতীয়। আমি অনেক এক্স মুসলিমকে দেখেছি, ভারতের কেরালায় গেছি, অনেক জায়গায় গেছি। তো তাঁদের বক্তব্য এটি যে আমাদের বাংলাদেশের ঘটনা শুনে তারা বলেন যে না, তোমাদের যদি 100টা কষ্ট করতে হয়, আমাদের তার বোধহয় 5টা করতে হয়। আমাদের এখানে মুসলিমরা আছে, কিন্তু তারা আমাদের ভারতীয় আইনের কারণে আমাদেরকে তেমন কিছু করতে পারে না। আমাদেরকে শুধু ইসলামিক সন্ত্রাসীরা হত্যাই করে না, জেলে পড়ে রাষ্ট্র আমাদের বিরুদ্ধে দাঁড়ায়। আর আপনি একটা জিনিস মনে করছেন আমরা অ্যাক্টিভিস্ট, মানে ইউটিউবার বোধহয় বলেছেন, এটা আপনি সামনে বলেছেন, আমি সেটা নিয়ে একটু বলবো। কি দেবে? আপনি কি দিতে পারবেন? হ্যাঁ, আপনার বা মুফতি মাসুদের একটা হয়তো গ্রহণযোগ্যতা আছে আপনাদের সাবস্ক্রাইবারদের মধ্যে, কিন্তু
যারা ইন্ডিয়ান ভিসা অফিসার তারা বসে বসে প্রাক্তন মুসলিমদের ইউটিউব চ্যানেল দেখবেন ঘন্টার পর ঘন্টা ধরে, এটা বোঝার জন্য যে কে কত জেনুইন এক্স মুসলিম। আপনার পোস্টে যারা বলছেন যে তারা ভারতের জন্য লজ্জিত, পশ্চিমবঙ্গের জন্য লজ্জিত, তারা একটু বাস্তবতার দিকটাও ভাববেন। ভারতের মতো একটা দেশের বিদেশ নীতি ইউটিউব আর সোশ্যাল মিডিয়ার সাবস্ক্রাইবার সংখ্যার উপর ভিত্তি করে কিন্তু চলে না। সোশ্যাল মিডিয়া হলো আজকের দিনে একটা ভার্চুয়াল বৈঠকখানা, যেখানে প্রচুর লোক আসে, প্রচুর। আচ্ছা প্রিয় বন্ধু, ইমিগ্রেশন অফিসারদেরকে আসলে এক্স মুসলিমদের জন্য তেমন কিছু সময় ব্যয় করতে হয় না, বরং আমি বাংলাদেশি হিসেবে লজ্জিত। আমি এফআরওতে, কলকাতা এফআরও থেকে তো এক্সিট পারমিট নিয়ে এসেছি। তো দেখুন প্রিয় বন্ধু, আপনার দেশে ঢুকে ভারত বিদ্বেষী খুবই একজন পরিচিত মুখ আছে, পিনাকি ভট্টাচার্য, আপনার দেশে ঢুকে পাসপোর্ট বানিয়ে থাইল্যান্ড চলে গেল। আপনার দেশের ইমিগ্রেশন, আপনার দেশের গোয়েন্দারা কি করেছেন? এখন প্রতিদিন ভারতকে গালাগালি করেন, ভারতের বিরুদ্ধে খুবই জঘন্যভাবে ঘৃণা করেন। আমি জানি না তিনি রয়্যাল এজেন্ট কিনা, ওনাকে দিয়ে এটা করান কিনা। তো বন্ধু, তখন আপনার এফআরওর অফিসাররা কী করেছেন? আর বাংলাদেশের মানুষরা একটু অসচেতন, আমাদের শিক্ষায় সমস্যা আছে, সুশিক্ষা আমরা পাই না, প্রাতিষ্ঠানিক হয়তো ডিগ্রি থাকতে পারে, এটা ভারতের তুলনায় আমরা অনেক পিছিয়ে। তো সেক্ষেত্রে মানুষ দেখা গেল যে দরজা এসে ধাক্কা খায়। এফআরওতে যদি আপনি ঢোকেন, যদি আপনি ভারতীয়, আপনার প্রয়োজন পড়বে না, একটা কাঁচের দরজা আছে, সেটা টেনে খুলতে হয়, ধাক্কা দিতে হয়, জানেন না, ধাক্কা থেকে শুরু করেন। তো এটা আমি দেখে লজ্জিত হয়েছে। আমি ভেতরে বসা ছিলাম, বাংলাদেশি হিসেবে আমার মাথা হেট হয়েছে। এরকম বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়। তাহলে বাংলাদেশিদেরকে ভিসা বন্ধ করে দিয়েছেন, ওটা বোধহয় একটা ভালো সিদ্ধান্ত। কিন্তু এক্স মুসলিম কজন? আর যদি তারা আপনাদের আশ্রয় যায় যে আমি এক্স মুসলিম, তাকে এত ক্রস চেক করতে হবে না। আপনি প্রথমে রিজেক্ট করে দিন, রিজেক্ট করে তাকে সুযোগ দিন, তাকে প্রমাণ করার যে সে জেনুইন। আমরা সাপোর্টিং লেটার দেব, তিনি খুবই পরিচিত মুখ, তাঁরা এই কষ্টটা করবেন। তসলিমা নাসরিন করবেন, কারণ তসলিমা নাসরিন তো আর এত না জেনে এত দূর আসেননি, তিনি তার জীবন রক্ষা। আমি এত বোকা হয়ে তো আর নিজের জীবন রক্ষা করে এই পর্যন্ত আসেনি বন্ধু। আপনি ভাবতে পারেন আমি ইউটিউবার, আমি নিজেকে অ্যাক্টিভিস্ট বলি, এবং আমরা রাস্তায় থেকে ফাইট করেছি। আমাদের যাদের কল্লা ফেলেছে গণজাগরণ মঞ্চকে একটু জানবেন তো, সেই মানুষগুলো কতটা রিস্ক নিয়েছে। কোপ দেওয়ার পরেও আমরা পালাইনি, আমাদেরকে বাধ্য করেছে সরকার দেশ ছাড়তে। আমরা কারোর বিরুদ্ধে যদি কোনো অন্যায় করে বের হতাম, তাহলে মুখ দেখাতে পারতাম না বন্ধু। তো আপনারা যেরকম খুব সহজে, আপনাদের গণতন্ত্রের চর্চা আছে, খুব সুন্দর সমালোচনা, আমি অন্য কোনো ভিডিও দেখিনি, কিন্তু আপনাদের অনেক ইউটিউবে যারা কথা বলেন তারা খুব ভালো সমালোচনা করতে পারেন, কিন্তু আপনারা নিজেদেরকে বোধহয় ইউটিউবার মনে করেন। আমি ইউটিউবার নই। আমরা যেহেতু রাস্তায় আমাদের কোপ দিয়ে মেরে ফেলছে, খুব সংক্ষেপে প্রযুক্তির ব্যবহার করে, মানে আপনি বোধহয় চ্যাটজিপিটি ইউজ করেন, তো এর মানে না যে আপনি, মানে ইউটিউবটা আমাদের অনেক বেশি মানুষের কাছে রিচ করতে সুবিধা করে। তো সেই ক্ষেত্রে ইউটিউবের মানে এটা প্রযুক্তির সদ্ব্যবহার করা আর কি। তো পুরাকে না, তাতে অনেকে বাহ করেন, ঠিক আছে। তো একটা দেশ তার উপর তো চলতে পারে না। আর সেখানেই আসি যে পঞ্চম কারণটা, সেই ব্যাপারে যে আসাদ নূর, আপনি বলছেন যে আপনি মুফতি মাসুদের ব্যাপারে কিছু হিন্দু প্রতিবেশী নাকি তার বিরুদ্ধে অভিযোগ করেছেন, তার জন্য তিনি ধরা পড়েছেন। তো এখন আপনাদের মনে হতে পারে যে সোশ্যাল মিডিয়াতে অল্প কিছু ফ্যান ফলোয়িং ইত্যাদি হওয়াতে আপনাদের একদম রাস্তাতে দেখলেই লোকজন মুহূর্তে চিনে নেবে, ঝাঁপিয়ে পড়বে আপনাদের উপর, সই নেবে, ফটো তুলবে। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আমি একজন নতুন এবং খুব ছোট্ট একজন ইউটিউবার হয়েও বিনীতভাবে বলছি যে এই কয়েক লক্ষ সাবস্ক্রাইবার, আমার এখন 1 লাখ সাবস্ক্রাইবার হয়নি, কম আছে। আচ্ছা প্রিয় বন্ধু মিস্টার দত্ত, আপনার এই সাবস্ক্রাইবারের ইয়েতে যাচ্ছি, ইউটিউবিংয়ে যাচ্ছি। মাসুদ সাহেবকে কেউ চিনবেন আমি দাবি করিনি। তাকে যদি সন্দেহ হয়, তাকে জিজ্ঞেস করা প্রথম কাজ যে আপনি কে। আপনি ওই এলাকায় একটু খোঁজ নেবেন কারা তাদেরকে। তো আমি হিন্দুত্ববাদী হিসেবে বিজেপি বলিনি, আমি ওই যে হিন্দুত্ববাদী টার্ম অনেক কিছু ব্যবহার করেছি। অনেক লম্বা ভিডিও ছিল, আপনি বোধহয় গুলিয়ে ফেলেছেন, অথবা কাটসাট কোনো ভিডিও দেখেছেন, কেউ কাট করে। আমি জানি না কেউ করেছেন কিনা, এটা করতে পারেন, অনেক ক্ষেত্রে এটা ঘটেছে। আমার মূল বক্তব্যই অনেকে শোনেননি। দেখুন ওই এলাকায়, মানে এটা হিন্দুদেরই কথা, ওই এলাকার মানুষদেরই, যে অনেকে দুঃখ প্রকাশ করেছেন যে আমাদের এই গ্রাম, এই পাড়াটা একটু 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 এরকমই, যে মুসলিমরা ঢুকলে অনেক ক্ষেত্রে অনেকে জল ছেটা দেন। তো মুফতি মাসুদ সাহেব যদি খারাপ কেউ হন, তাকে যদি একটা মানুষ জিজ্ঞেস করতো যে আপনি কে, আপনি কি জঙ্গি, তার সাথে কথা বলতো, আমি এই কষ্টটা পেতাম না। তাকে ঢিল ছড়া, এটা কি ভারতীয়দের আচরণ হতে পারে? আমি তো দেখিনি। আমি তো ভারতের অনেকগুলো স্টেটে গেছি। হ্যাঁ, বিহার সম্পর্কে আমার ভিন্ন ধারণা আছে, পশ্চিমবাংলা সম্পর্কে অন্য ধারণা। পশ্চিমবাংলায় আমি কাউকে 5 বছরে আমি না হাতে কাউকে মারামারি করতে দেখিনি। এটা আমি খুব গর্ব করতাম যে কি চমৎকার মানুষজন, মানে মুখে ঝগড়া করেন, হাতে মারামারি করেন, হাত তুলবে কেন গায়ের উপর, ঠিকই তো। আবার সেই জায়গায় মানুষ ঢিল মারলো, ব্যাপারটা একটু কেমন না? প্রত্যন্ত অঞ্চল বুঝলাম, নদিয়ার, কিন্তু তাও মানে আপনি কি নিজেদের এই দোষ ত্রুটি বা অজ্ঞতা হোক, ভুল হোক, সেটা সমাধানের পক্ষে, নাকি তাকে কেন চিনতে হবে সেটা ভেবেছেন? না, আমরা এটা মনে করি না যে কেউ চিনতে হবে। আমার যারা ভারতীয় বন্ধু আছেন, যদি কেউ আমাকে ব্যক্তি জীবনে দেখে থাকেন, আপনি একটু তাকে জিজ্ঞেস করবেন আমি মানুষ হিসেবে কেমন ছিলাম, বা আমার সাথে যারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন আমি মানুষ হিসেবে কেমন, সেটা তাঁরা জানেন। অনেক সময় অনেকের সাথে মিসবিহেভ হয়ে যায়, কিন্তু আমি মানুষ হিসেবে কেমন আমি জানি। তো সেক্ষেত্রে আমি কোনোদিন ফেম বা আমি সেলিব্রিটি টাইপের, আমাকে বরং কেউ সেলিব্রিটি বললে, লাইভে অনেকে বলেন, আমি বরং তাকে সেখানে থামিয়ে দিই। এবং আমি মাঠে ঘাটে থাকা লোক। আমি আপনার এই শিয়ালদা স্টেশনে 7 দিন প্ল্যাটফর্মে শুয়েছিলাম, আমার কোনো আশ্রয়ের জায়গা ছিল না বন্ধু, স্নান করতে পারিনি, আমার কাছে পয়সা ছিল, আমার কাছে বৈধতা ছিল না। আমি
অনেককে ফোন করেছি ভারতীয়, কেউ আমাকে সাহায্য করেনি, আমার কোনো দুঃখ নেই, সে নিয়ে আমি কোনোদিন অভিযোগ করিনি। যেহেতু আমাকে কেউ অ্যাটাক করেনি, আমি খুশি। আমি রেল লাইনে থাকতে আমার কোনো অসুবিধা নেই। প্ল্যাটফর্মে তো মানুষই থাকেন, কত মানুষ থাকেন, আমার দেশে কত মানুষ রাস্তায় ঘুমান, আমি রাস্তায় ঘুমিয়েছি। আর কষ্টগুলোর কথা বাদ দিলাম, অনেক কষ্ট করেছি। এবং আমি পশ্চিমবাংলার বেশ কিছু মহান মানুষের সাথে, যারা সেলিব্রিটি সত্যিকার অর্থে, কয়েকটা নাম বলি, নাম বলছি না, তাদেরকে আপনারা অনেক চেনেন, কিংবদন্তি সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী, তারা আমার অনেকে বন্ধু। তাদের জনপ্রিয়তা দেখেছি, তাদেরকে সেলিব্রিটি হিসেবে নিজেকে প্রকাশ না করতে দেখেছি। আমি অনেক কিছু ভারত থেকে শিখেছি, বাংলা থেকে। আমি বাংলা ভাষী, বাঙালি হিসেবে আমি বলি না নিজেকে, আমি অপরাধী বাংলাদেশের বাঙালি হিসেবে, এবং বাংলাদেশি হিসেবে আমি গর্ববোধ করি না কোথাও। তার আমার অনেক দোষ আছে, আমি নিজের দোষ বোঝার চেষ্টা করি। দেখুন, পড়া আর পড়া, এই যে পার্থক্য, ভাষার ব্যবহার, এইগুলো আমি পশ্চিমবাংলা, কলকাতার কাছে কৃতজ্ঞ, আমি সমৃদ্ধ হয়েছি। তো এরকম আরও অনেকগুলো উদাহরণ আমি দিতে পারবো বন্ধু। তো আমি কেন সেলিব্রিটি ভাববো? নমনীয়তা, উদারতা, এটা অনেকটা আমি হিন্দুদের কাছ থেকে শিখেছি, আমি এটা বলবো। আমি বৌদ্ধদের কাছ থেকে শিখেছি ধর্মের সৌন্দর্য, আরও অনেক কিছু শিখেছি অনেক জায়গা থেকে। আপনি হয়তো ভাবেন বাংলাদেশি মানুষ মানেই বোধহয় গাদ্দার, না, নই। মানে বাংলাদেশি হিসাবে আপনি আমাকে বলতেই পারেন। ইন জেনারেল আমাকে যদি আপনি বলেন আমি ভারতীয়, আমাকে আমার এক সমমনা বন্ধু একটা লাইভ সেশনে বলেছিলেন, তিনি জানেন আমার ইমিগ্রেশন স্ট্যাটাস কোথাকার, কানাডা, বলেছেন যে আপনি কোন দুটোর দেশ চুজ করবেন, কানাডা নাকি ভারত? লাইভ সেশনে বলেছিলেন, আমি তো কানাডা, আমাকে মানে আমার বৈধতা, আমাকে পার্মানেন্ট রেসিডেন্স, মানে আমি তাদের একজন, শুধু ভোট দেবো না, হয়তো কোনোদিন নাগরিকত্ব কানাডা নেবো না, কারণ আমি বাংলাদেশের নাগরিক। ওই দেশের নাগরিকত্বটাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমার ওই দেশের সাথে অনেক লেনাদেনা আছে। আমি যদি অন্য দেশের হয়ে যাই, অনেকে ভাবেন ভারতীয় নাগরিকত্ব চাই, ভারতের নাগরিকত্ব গর্বের, কিন্তু আমি ভারতীয় নাগরিকত্ব নেবো না, কারণ তখন আমি ভারতীয় হয়ে যাবো, বাংলাদেশে থাকবো না, আমার ফাইটটা আমাকে করতে হবে আমৃত্যু। তো যাই হোক, আমি সেই লাইভ সেশনে বলেছিলাম কানাডা আর ভারতের দুই দেশের মধ্যে এক দেশ চুজ করলে আমি ভারত চুজ করব। এবং আমাদেরকে প্রতিনিয়ত ভারতের দালাল বলে যে পরিমাণ গালাগাল করা হয়, সেই গালাগালের আমি ভারতীয় দালাল না, এটা প্রমাণ করার জন্য ভারতকে কখনো গালাগাল দিইনি, ভারতীয়দেরকে গালাগাল দিইনি। যেটা আপনি শুনেছেন, যেটা দেখেছেন, সেটা অবশ্য আপনি আমার সব ভিডিও দেখবেন, এটাও বা কেন, হ্যাঁ। কিন্তু যেহেতু আপনি ভদ্র ভাষায় রিয়াক্ট করেছেন, আপনার এই ভাষা কথা প্রশ্নগুলো তোলার জন্য ধন্যবাদ। আমি হয়তো এতগুলো বিষয়ে বলতে পারতাম না, তো আমার কোনো পূর্ব প্রস্তুতি নেই, আমার ভিডিও সাধারণত ছোটোই করার চেষ্টা করি। তো আপনার মতো আমারও ক্যামেরা বন্ধ হয়ে যেতে পারে, আমি দূর থেকে, মানে আমার একটাই ফোন, আমি এটা দিয়ে রিমোট হিসেবে ব্যবহার করি, তো এটা প্লে করে আমি আবার ইউটিউব দেখার জন্য আমাকে ওই ওয়াইফাই, আপনি জানবেন, আপনি নিশ্চয়ই জানেন, মনে হচ্ছে আপনার সাউন্ড সেট আপ, লাইট দেখে। আবার এই যে লাইটস, সিনেমাটোগ্রাফি, এই বিষয়গুলো আমি ভারতের কাছ থেকে অনেক কিছু পেয়েছি, সমৃদ্ধ হয়েছি, ব্যথিত হয়েছি, বিষয়ে ক্ষোভ দেখিয়েছি। লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায়, কয়েক লক্ষ ভিউজ ছাড়বার সঙ্গে সঙ্গে একদম 10 মিনিটের মধ্যে কি 1 ঘন্টার মধ্যে হয়ে যায়, বা এমনকি মিলিয়ন ভিউজও হয়ে যায়। এগুলো কিন্তু জাস্ট কিচ্ছু না। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ, যেখানে আপনাদের মেইন ভিউয়ারশিপ, তো সেখানে সব মিলিয়ে প্রায় 27 কোটি লোক, কত শতাংশ তাহলে আপনার সাবস্ক্রাইবার? নিজে হিসেব করে বলুন তো, 1% হচ্ছে কি? তাহলে সাধারণ অঙ্ক কি বলে, যে যেই গড় সংখ্যা, মানে এই গড় সংখ্যাটাকে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আপনার চারদিকে যদি 100টা লোক থাকে, তাহলে আপনাকে 99 জনই চিনবে না, একজনও চেনার চান্স খুব কম। তাই সোশ্যাল মিডিয়াতে হিন্দুদের গুপ্তকেশ বা পাণ্ডু বলে যে থ্রেড দিয়েছেন, তাতে বলবো যে আপনি কিন্তু লোক হাসাচ্ছেন, মানে আপনি কিন্তু সেই। প্রিয় বন্ধু, আমি গুপ্ত কেস বলে কাউকে থ্রেট করা হয় না, কতিপয় ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেছি। ভিডিও শুরু যেটা দিয়ে করেছিলাম, যে ফুলে যে দেবতার তুষ্ট, তো গুপ্ত কেস বলে থ্রেট করা হয় না। পাণ্ডু আমি কোথাও বলিনি, গান্ডু বলতে পারি। গান্ডু বাংলাদেশের অনেকেই আমরা বলি অনেক সময়, এটা কোনো জাতিগোষ্ঠীকে অপমান করার জন্য নয়, বোকার একটা শব্দ। আমরা পশ্চিমবাংলার মতো বোকা চ দিয়ে ওটা ব্যবহার করি না, আমরা বলি ভো দিয়ে বলি একটা শব্দ। তো সেটা আবার নারীর ওই বিশেষ অঙ্গকে কেন্দ্র করে না। আমি একজন মানুষ হিসেবে আমার দায়িত্ব নারীকে সম্মান করা, নারীর থেকে আমার সৃষ্টি, জনি থেকেই আমার সৃষ্টি। এবং আমি একটা সময় শিবলিঙ্গ নিয়েও হাসি মস্করা করেছি, কিন্তু আমি এটা ব্যাখ্যা একজনের কাছ থেকে শুনেছি, একজন পণ্ডিত ব্যক্তি, তারপর থেকে আমি এটা করি। তো বন্ধু, আপনি বলেছেন 27 কোটি বাংলায়, মানে 2 বাংলা মিলিয়ে, এবং সেই অনুযায়ী আমার সাবস্ক্রাইবার কত। আমাদের বাংলাদেশের নাস্তিকদের চ্যানেল সাবস্ক্রাইব করা, একটা লাইক করা, একটা কমেন্ট করা, এটা একটা বড় সাহসের বিষয়, কারণ ওই লাইক ধরে ধরে মানুষ মারে, ট্রাস্ট মি ব্রো, এটা করে। তো আর আপনি যে সমীক্ষাটা বলেছেন যে কোটি মানুষ দিয়ে সাবস্ক্রাইবার কত, প্রিয় বন্ধুগণ, যত কোটি মানুষ তত কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে না। ইন্টারনেট কত % ব্যবহার করেন সেটা একটু জানবেন। তাদের মধ্যে কত % ইউটিউব ব্যবহার করেন, তাদের মধ্যে কত % ফেসবুক ব্যবহার করেন। আমি বন্ধু আপনাকে হিসাব দেবো না, আমার 3টা ফেসবুক পেজ অ্যাক্টিভ, সেই মিলিয়ে আমার হয়তো মিলিয়ন ফলোয়ার হবে, ইউটিউব মিলিয়ে আমি ওই হিসাব করবো না।
যদিও তারা অনেক একজন হয়তো 3 জায়গায় ফলো করেছেন। তো কতজন মানুষ কত পার্সেন্ট ইন্টারনেট ইউজ করেন, কত পার্সেন্ট লোক মোবাইল ফোন ইউজ করেন, মোবাইল ফোন ইউজ করলে সেটা ইন্টারনেট ব্যবহার উপযোগী কিনা, বাটন ফোন কিনা, এবং কতজন মানুষ ইউটিউব দেখেন, তাদের মধ্যে কত পার্সেন্ট এই ধর্মতত্ত্ব নিয়ে আগ্রহী। আমি তো পলিটিক্স নিয়ে, আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল আছে ইশতেহার, আপনি আমাকে ভারত বিদ্বেষী ভাবতে পারেন, ভারতীয় বিদ্বেষী, আবার ওই চ্যানেলে গেলে আপনার মনে হবে যে এ কি ডুয়াল ক্যারেক্টার প্লে করে। না, রাজনীতির জায়গায় গিয়ে আমি ভারতের ব্যাপারে প্রো ইন্ডিয়ান, এবং এতে যদি আমাকে কেউ ভারতের দালাল বলে, রয়ের দালাল বলে, আমি ওই ভিডিওতে অনেক বিশেষ আঙুল দেখিয়েছি, তাকে আমি একদম সরাসরি আঙুল দেখাই। যারা আমার বাংলাদেশের আমাকে চেনেন, যারা, তারা জানেন আমি কীরকম। মানে ন্যায় এবং অন্যায়ের মধ্যে কখনো মধ্যস্থতা হয় না, নিরপেক্ষতা ন্যায় অন্যায়ের মাঝখানে হয় না। যেটা ন্যায় সেটা ন্যায়, যেটা অন্যায় অন্যায়, ওইখানে আমি সুশীলগিরি করবোই না। আমি ভারতকে দুটো গালাগাল দিয়ে, আমি ওই বাংলাদেশের বামপন্থীরা এটা করেন, তারা বোঝান যে আমার কাছে আমেরিকাও যেরকম খারাপ, পাকিস্তানও যেরকম খারাপ, ভারত এরকম খারাপ। না বন্ধু, আমার কাছে ওটা না। পাকিস্তান, আমেরিকা, ভারতের মধ্যে আমার আলাদা আলাদা ব্যাপার আছে। তো যাই হোক, আপনি যে সমীক্ষা কত পার্সেন্ট দেখেন সেই নিয়ে আমরা নিজেকে কিছু একটা ভাবি কিনা, বিশাল বড় কিছু না, আমরা এটা ভাবি না প্রিয় বন্ধু, এটা আমরা কখনোই ভাবি না। আমরা মনে করি আমাদের কথাগুলো যত বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে, আমাদের এই বিদ্রোহের সার্থকতা। কিন্তু এই জন্য ইনফ্লুয়েন্স করি, আমি আমার জীবনে কোনো পোস্ট বুস্ট করিনি, এবং যেহেতু অ্যাক্টিভিজম দিয়ে পেট চলে না, যেহেতু আমাদের কোনো ফান্ডিং নেই, আমাদের কেউ পৃষ্ঠপোষকতা করেন, আমরা কারো টাকা খেয়ে দালালি করি না, ইউটিউব ফেসবুকে আমাদের ভরসা। আমরা অনেক সময় ভিক্ষা করি বন্ধু, আমরা বলি যে আমাদের এখানে পেড সাবস্ক্রিপশন আছে, সেটা আপনারা যদি কেউ নেন, আপনারা যদি আমাদেরকে কেউ ডোনেট করেন। আবার সাহিলদের মতো ওটা করি না, আমাদের কোনো লাইভে দেখবেন আমরা আমি সাহিলদের মতো বলে ফেলার জন্য দুঃখিত, আমি কাউকে মিন করতে চাই না। ভারতীয় এক্স মুসলিমদের থেকে দেখেছি তারা অনেকটা বাবাদের মতোই, অনেকেই করেন, সবাই করেন না, সাহিল করেন কিনা আমি বলতে পারবো না। তো ওই কিউআর দিয়ে বলেন যে আমাদের টাকা দাও। এরকম এক বাবা ছিলেন, পেটিএম বাবা সানিউর, সে আবার এখন মারাত্মক হিন্দুত্ববাদী হয়ে গেছে, জয় শ্রীরাম বলে আবার মুসলমানদেরকে গালাগালি করে, ইসলামকে না, ইসলামের মুসলমানদেরকে গালাগালি করে। আমি বলবো যে মুসলমানদের প্রতি ঘৃণা করা বা কোনো জাতিগোষ্ঠীর প্রতি ঘৃণা করা উচিত নয়। আমি এটা বারবার বলি, সেখানে আমি হিন্দুদেরকে বা ভারতীয়দেরকে এরকম, আমি উগ্র জাতীয়তাবাদী নই, এরকম বিদ্বেষী মানুষ আমি নই। আমি মনে করি আরও নমনীয় আমি হব ভবিষ্যতে, কিন্তু আমি নিমক হারাম নই। আমি যে পরিমাণ অন্য বাঙালিদের কাছ থেকে, হিন্দুদের কাছ থেকে, খ্রিস্টানদের কাছ থেকে, মুসলমানদের কাছ থেকে, বৌদ্ধদের কাছ থেকে খেয়েছি, সেই অন্য খেয়ে আমি এইভাবে মানুষকে আমি গালাগালি করতে পারি না, ওই লোকে আমি না। একজন অজানা অচেনা সন্দেহজনক ব্যক্তিকে দেখলে স্বাভাবিকভাবেই প্রতিবেশীরা প্রশাসনকে জানাবেন, এটাই তো স্বাভাবিক। কারণ ভারতের বুকে সন্ত্রাসবাদী ঘটনা তো প্রচুর হয়েছে, তো জনগণকে দায়িত্ব নিতে হবে যে সেই ধরনের ঘটনা যেন না ঘটে। তো তিনি মুফতি মাসুদ নাকি অন্য কোনো মাসুদ, কে জানে? না বন্ধু, মাসুদ আজহার হওয়ার জন্য ঘাড় শিরচ্ছেদ হতে হয় না। একজন মুফতি, এই উপমহাদেশের বলবো না, এই পুরো বিশ্বের মধ্যে খুঁজলে পাবেন কি না কোনো মুফতি ইসলামের সাথে বিদ্রোহ করেছেন তা আমি বলবো না, কিন্তু ভারতবর্ষের মধ্যে একমাত্র মুফতি আবদুল্লাহ আল মাসুদ, তিনি কখনো মুফতি আজহার বলেছেন, মুফতি মাসুদ মুফতি কখনো মুফতি আজহার মাসুদ আজহার হবেন না, নো হবেন না বন্ধু। আপনি বলবো যে একটু জানার তো শেষ নেই, আপনি জানবেন নিশ্চয়ই, আমাদের স্যাক্রিফাইসটা জানুন, আমাদেরকে প্রশংসা করতে হবে না, অন্ততপক্ষে আমাদের আমরা যে বিসর্জন, আপনি বিসর্জনের ব্যথাটা একটু বুঝবেন, যে বিসর্জনের জায়গায় যদি আপনি আঘাত করেন আমরা খুবই কষ্ট পাই। আমাদের আনন্দ দেওয়ার আপনার দায়িত্ব না, অন্ততপক্ষে কষ্ট দেবেন না। এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের আপনি তাচ্ছিল্য করতেই পারেন, আমি জানি না আপনি আপনার এটা যদি আপনি ইউটিউবার বলে থাকেন নিজেকে, আপনি সেটাকে কতটা ওন করেন, বাট আমি নিজে ইউটিউবার নই, আমি অ্যাক্টিভিস্ট। আমার নামটা গুগলে আপনি সার্চ করলে অনেকগুলো আপনি বিশ্লেষণ পাবেন। আমি অনেকগুলো বিষয়ে, মানে আমি বলি না আমি অমুক হিউম্যান রাইটস অনেক বিষয়, LGBT কিউ মাইনরিটিজ, আমি অত ঝাঁকাই যাব না। আমি শুধু বলবো যে আমি মাঠ পর্যায়ে ফাইট করা লোক, বহু আমার কাজ আছে, বাইতুল মোকাররমে ঢুকে ওখানে দাঁড়িয়ে সমালোচনা করার রেকর্ড আছে। মানে রেকর্ড বলতে কি, এটা একটা মানে নিশ্চিত ঘাড় চলে যাবে। তারপরে গেছি কেন? ট্যাবু ভাঙার জন্য। আর ট্যাবু না ভাঙলে, অনুভূতিতে আঘাত না দিলে বন্ধু, আমি বলতাম যে আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করছে সূর্য চন্দ্র, সবাই আমাদের দাস। তো সেই অনুভূতি আঘাত দিয়েই তো আজকে আমরা জানি সত্যটা কি। তো বন্ধু, ইউটিউবের প্রভাব আপনি বোধহয় ভারতে জানেন, ধ্রুব রাঠি সহ আর কয়েকজন, তাদের ইনফ্লুয়েন্সে কী হয়েছিল, কতগুলো আসন কীভাবে হয়েছে। আমি ভারতীয় পলিটিক্স নিয়ে কোনোদিন কথা বলিনি, এর কারণ নয় ঘৃণা, আমার কারণ হচ্ছে যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। নিজের দেশ নিয়েই কুল পাই না, মানে নিজের ঘর নিয়েই টের পাই না, প্রতিবেশীর ঘরে কী হচ্ছে তা নিয়ে কান দেওয়ার সময় কই। এটাকে আপনারা হিন্দুদের দোষ হিসাবে দেখবেন? অনেক পপুলার ইউটিউবার কিন্তু 2024-এর ইলেকশনে ভোটে দাঁড়িয়েছিল, মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের, কেউ পেয়েছিলেন সাকুল্যে 800টা ভোট, কেউ 1200টা। হ্যাঁ জানি, ইউটিউবারদের ইগো স্যাটিসফাই করার জন্য একটা গালভরা নাম আছে ইনফ্লুয়েন্সার, কিন্তু আসলে এটা কিন্তু একটা বেলুন ছাড়া কিছু নয়। না বন্ধু, আমি সাধারণত যেহেতু ভারতের ইন্টারনাল কোনো বিষয়ে কথা বলি না, আমি যে কথাটা বলি এটা গ্লোবাল, ইসলামিক সন্ত্রাসবাদ গ্লোবাল প্রবলেম। সেক্ষেত্রে ভারতেরও প্রবলেম, ভারত আমার অ্যালাই হওয়ার কথা, বন্ধুর বন্ধু, মানে শত্রু বন্ধু। মানে ইসলামিক সন্ত্রাসবাদের শত্রু যদি ভারতের আইন আদালত মনে করে, ইন্টেলিজেন্স মনে করে, তাহলে সেক্ষেত্রে আমি তো বন্ধুই, তো আমাকে বন্ধু জ্ঞান করবে না। আবার
আচ্ছা ঠিক আছে, ভোটে আপনাদের ওখানে কী হয়েছিল আমি জানি না বন্ধু, তবে আমরা তো দেখলাম সুধাংশু কিছু একটা আছে, একটা একজন ভদ্রলোক যিনি ইউটিউবিং করতেন, তারপরে মমতা ব্যানার্জির ওখানে ইলেকশন ক্যাম্পেইন থেকে শুরু করে শুভাংশু না, আমি দুঃখিত নামের ভুল করার জন্য, আমার নামে ভুল হয়, এটা আমার দর্শকরা জানেন, আমার নাম সংখ্যা ডিজিটে ভুল হয়, ঘটনা মনে থাকে। তো উনি বেশ প্রভাব ফেলেছিলেন, ওই যে খেলা হবে এটা নিয়ে একটা গান টান গাইলেন দেখলাম, যদিও খেলা হবে আমাদের বাংলাদেশের একজন পলিটিশিয়ানের এই ডায়লগটা ছিল, আসুন খেলা হবে, শামীম ওসমান। তো তিনি এটি ক্যাচ করে নিয়েছেন যেহেতু ইউটিউবার। আরেকটা কথা ভারতের ব্যাপারে নাই যাই, বাংলাদেশে ইউটিউবার যদি ইনফ্লুয়েন্স করতে না পারে তাহলে আমাদের অস্তিত্ব, আমাদের মহান মুক্তিযুদ্ধের আমরা বলবো বড় একটি স্তম্ভ, ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি, একজন ইউটিউবার ফ্রান্সে বসে আপনাদের দেশে পাসপোর্ট নিয়ে সে ফ্রান্সে গেছে। দায়িত্ব নিলেন না বন্ধু, আপনার দেশে বাহারের আশ্রয় হয়, বাংলাদেশে হিন্দু নির্যাতনকারী, সেই নিয়ে আপনি কোনো ভিডিও করেননি বন্ধু, আমার তা নিয়ে অভিযোগ নেই, আপনি সব জানবেন তা তো নয়, কিন্তু আমার বেলায় করেছেন, ধন্যবাদ। আপনি সমালোচক, সমালোচনাকে আমি খুব ভালোভাবে দেখি, আপনি বরং আমার বন্ধু, আপনি আমার হয়তো ভেবেছেন আমি ভুল বলেছি, হয়তো ভুল বলেছি, আপনি ধরিয়ে দিচ্ছেন, হয়তো আপনি সেক্ষেত্রে আমার শিক্ষকও বটে, তো ধন্যবাদ। তবে বাহাররা আশ্রয় পায়, পিনাকিরা আপনাদের দেশে পাসপোর্ট বানিয়ে চলে যায়, মুফতি মাসুদ পারতেন একটা হিন্দু নামে পাসপোর্ট বানিয়ে অন্য দেশে গিয়ে ওই পিনাকির মতো আপনাদেরকে গালাগাল করতে, আমি আসাদ পারতাম অবৈধ পাসপোর্ট বানিয়ে, আমাকে এফআরওতে কী করেছিল, কতটা ক্ষতির সম্মুখীন আমি হয়েছিলাম আমি জানি। আমার বারবার মনে ছিল আমার পাসপোর্ট বাংলাদেশ কেড়ে নিয়েছে, কানাডা আমাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে, পাসপোর্টের মতো একটা পেপার, এটা ছিঁড়ে ফেলে দিই, আমার ভারতবর্ষ আমাকে যেতে দিচ্ছে না, শুধু এক্সিট চেয়েছিলাম, আশ্রয় যায়নি বন্ধু, এক্সিট পেতে আমার 1 বছর লেগেছিল। সর্বশেষ আদালত, আমি ভারতের আইনের প্রতি শ্রদ্ধাশীল, আপনি যদি মনে করেন ভারতের আইন জানি না তাহলে আমার চেয়ে আর অকৃতজ্ঞ কে হবে। সব জানি না, আমি আইনজীবী নই, কিন্তু ভারতের আইন আদালত কীভাবে ফাংশন করে আমি জানি, এবং মুফতি মাসুদের ব্যাপারটি আমি কীভাবে ডিল করেছি আমি জানি, আমি সব কথা পাবলিকলি বলবো না, যদি কেউ আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ যারা করেছে আমি কয়েকটা কথা বলি বন্ধু। আমি তৃণমূল আর বিজেপির মারামারি করতে আসিনি, আমি প্রথম যাকে দায়ী করা উচিত ছিল তাকে মমতা ব্যানার্জিকে, আমি তো দায়ী করিনি। ছোট্ট একটা ঘটনা বলি বন্ধু, তাকে পুলিশ ধরে নিয়ে গেল, সেখানে এনআইএ ইনভলভ হয়েছে, বুঝতে পারছেন, এমন কোনো গোয়েন্দা নেই যারা মাসুদ সাহেবকে তল্লাশি করেনি, তার সকল ডিভাইস, সকল বইপত্র, তিনি জঙ্গি কিনা। একটা মানুষ এত বছর ধরে ভিসা এক্সটেন্ড করে তাকে দেওয়া হচ্ছে, ন্যাশনাল সিকিউরিটির থ্রেট হলে তার ভিসা যারা করেছে, সুপারিশ করেছে, এটা এফআরও থেকেই হয়, তারা কি তদন্ত করেনি সে জঙ্গি কিনা? তো সেই ডাটাটা গোয়েন্দাদের কাছে ছিল না, ছিল, তাহলে তার প্রাইভেসি লঙ্ঘন করে তার ফোনের পাসওয়ার্ড নিয়ে এটা কি আসলে দরকার ছিল? আচ্ছা, তারপরে এত কিছু তদন্তের পরে তাকে ছেড়ে দিল পুলিশ, তিনি নিরপরাধ বলেই তো ছেড়েছেন, তাই না? তিনি অপরাধী হলে তো তার জেলে, তার তো এনআইএ ইনভলভ হওয়া, বুঝতে পারছেন? তো তিনি ছাড়া পেলেন, 2 দিন মুক্ত অবস্থায় ছিলেন, পুলিশের কাছ থেকে। তো সেই পুলিশের ওসি এসপি তারা কি আইন জানেন না? কেন ছাড়লেন? কারণ যেটাকে তাকে অপরাধ হিসেবে আপনারা এখন দেখছেন সেটা অপরাধ ওইভাবে না, তার ভিসা এক্সটেন্ড করে ভারতবর্ষ দিচ্ছিল, আমরা কৃতজ্ঞ। তারপরে একটা সময় পরে তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, সেই পাসপোর্টটি বাংলাদেশ রিনিউ করেন, এই জন্য আমি বাংলাদেশের সেই কলকাতায় অবস্থিত হাইকমিশনকে আমি বকাঝকা করেছি। মাসুদ সাহেব বাংলাদেশে অ্যারেস্ট হলে আপনি বকার দেখলেন কি? আমরা এটাই করি, আমাদের কোনো অ্যাক্টিভিস্টকে বাইরে। কুকুর কখন চিৎকার করে জানেন? যখন সে ভয় পায়। মানুষ ভাবে কুকুর আমাকে ভয় দেখানোর জন্য চিৎকার করছে, না, এটি তার সেলফ ডিফেন্স। আপনিও জানেন, আমি জানি, কুকুর বিনা কারণে কাউকে কিছু করে না। কুকুর খুবই আমাদের বন্ধু একটা প্রাণী, খুবই মিষ্টি একটি প্রাণী। তো কুকুর তার সেলফ ডিফেন্সের জন্য চিৎকার করে। আমরা চিৎকার করে করে যে কটা বেঁচে আছে দেখছেন আপনি, এক্স মুসলিম বাংলাদেশি, যেটা নিয়ে আপনি এটা জানছেন, বা আপনি যদি আমাদের অ্যাডমায়ারও করেন, এটা করছেন কারণ ওইভাবে চিৎকার করার কারণে বন্ধু বেঁচে আছি, নইলে কবে আল্লাহু আকবার হয়ে যেতাম। আমার জানি না ক্যামেরা বন্ধ হয়ে গেল কিনা, যদি হয় তাহলে তো গেল। তো যাই হোক বন্ধু, আমরা পরে দাবি করেছিলাম যে তিনি মাসুদ সাহেব তিনি আবার পাসপোর্ট রিনিউ করতে পেরেছেন, সেটাকে ভিসা দেওয়া হবে, দেওয়া হয়নি, রিজেক্ট করা হয়েছে, তিনি আবার অ্যাপ্লাই করেছেন, সেটির জন্য তো তাকে অ্যারেস্ট করা যায় না। ওই ধারায় যে 23-এ আপনি পড়ে দেখবেন যে তাকে জরিমানা করা হতে পারে, অর্থদণ্ড, একদম সর্বোচ্চ শাস্তি হচ্ছে জেল। তো মুফতি মাসুদ সাহেবকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হলো কেন? তাকে তো ফাইন করা যেতে পারত। আর মানুষকে কখন জেলে নেওয়া হয়? যখন ধরা হয় যে এই ব্যক্তি আইনের কাছে দায়বদ্ধ থাকবে না, সে পালিয়ে যাবে, তাই তো? মুফতি মাসুদ সাহেব কি পালিয়ে গেছিলেন? তাকে ছেড়ে দেওয়া হলো, তিনি কলকাতায় অবস্থান করছিলেন। আপনি জানেন, আমিও জানি, কলকাতা থেকে অন্য স্টেটে যাওয়াটা খুব একটা কঠিন ব্যাপার নয় বন্ধু, জানেন তো, কঠিন ব্যাপার নয়। মাসুদ সাহেব কি সেই চেষ্টা করেছেন? তাকে কি পুলিশ কোনো রেলওয়ে স্টেশন থেকে ধরে এনেছে? তাকে কি পুলিশ কোনো এয়ারপোর্ট থেকে ধরে এনেছে, কোনো বাস থেকে? নো, তাকে ফোন করে ডেকেছে পরামর্শ করার জন্য, তার নিরাপত্তার জন্য পরামর্শ করবে। তিনি গেছেন, তাকে 2 দিন আগে ফোন করা হয়েছে, তিনি বলেছেন আমি একটু নিরাপত্তার জন্য দূরে আছি। জানি না সাউন্ড অফ হয়ে গেল কিনা। আচ্ছা, নিরাপত্তার জন্য দূরে আছি, আমি আসতে 1 দিন লাগবে। তিনি 1 দিন পরে ওখানে এসছেন,
তো তিনি পালিয়ে যাননি। বন্ধু, আমরা পালাই না, আমরা অ্যাক্টিভিস্ট, আমরা এইথিস্ট, আমরা চোর নই। তিনি থানায় গেছেন, তাকে অ্যারেস্ট করে জেলে পাঠানো হলো। তিনি বড় অপরাধী, ভারতের কাছে বিশাল এক থ্রেট, তিনি পালিয়ে যাবেন। একটা লোক আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল, এবং যদি বলা হতো লোকাল গ্যারান্টার হোক, তুমি যে পালিয়ে যাবে না, আমি মনে করি ভারতবাসীদের, আমি চিনি 1000 মানুষ কলকাতায় তার জন্য পিটিশন দিতেন, আমি জানি। তো তিনি জাননি, তাকে এই শাস্তিটা দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে বন্ধু? প্রশ্নটা যদি আপনাকে করি, তাহলে কি উগ্রপন্থী মুসলমানরা মমতা ব্যানার্জির কাছে আবদার করেছেন যে এই নাস্তিককে ছাড়া যাবে না, বা এর প্রতি আইনের ব্যবহার করা হচ্ছে না, এরকম কোনো অভিযোগ করা হয়েছে? আর যদি এরকম কোনো আবদার করা হয়, তাহলে কি সেই আবদারের কাছে মমতা ব্যানার্জি তাকে জেলে পাঠালেন? ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিগুলো কী করলো? তারা তদন্ত করে কী পেলো? সেন্ট্রাল কী করলো? এফআরআরও কী করলো? এটা তো সেন্ট্রালের দায়িত্ব। তারা কি তাকে পারতো না ভিসা দিয়ে দিতে? একদিনে ওভার দ্য নাইট হয়ে যাবে তা বলিনি, বলছি তিনি তো আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। বাইরে থেকে তাকে এটা ডিল করা যেত, আপনারা করেননি তো। তাকে অপরাধী নয় বলে ছেড়ে দেওয়া হলো, আবার তাকে ধরে এনে জেলে পাঠিয়ে দেওয়া হলো। তাহলে কি আমি বলবো ভারতবর্ষ মহান? কিন্তু আপনি বলেছেন বাংলাদেশে 18 কোটি হলে ভারতের 20 কোটির মতো মুসলমান ধরলাম, তাহলে সেই 20 কোটি মুসলমানের কাছে 150 কোটির মতো ভারতীয়দের কাছে 130 কোটি স্যারেন্ডার করে ফেললো, না মাথা নত করে ফেললো, আইন আদালত কিছু নেই। যেহেতু 20 কোটি মুসলমান তো আবার পশ্চিমবাংলায়ও না, কয় কোটি মুসলমান আছে পশ্চিমবাংলায়? সেই মুসলমানদের কাছে পুরো ভারতবর্ষের আইন আদালত একদিকে ঢেলে পড়লো। বন্ধু, আমি অনেক কিছু প্রশ্ন করতে পারি। পুলিশ কি তাহলে ঘুষ না পেয়ে এটা করলো? অনেক কিছু প্রশ্ন করতে পারি। আমি আপনার দেশের পুলিশ, আমি আপনার দেশের অথরিটিকে আসলে আমি এভাবে প্রশ্নবিদ্ধ করবো না। আর বুঝবেন, অ্যাক্টিভিজম এক ধরনের পলিটিক্স, শুধুমাত্র বলা নয়। আমি এটা অন করি। অনেক বিষয় আছে যে কথাগুলো বলা যায় না, নির্বোধের মতো সব কিছু বলে দিতে হয় না। নিউজ 18 বাংলায় আমার আপনার সাথে ব্যক্তিগত যোগাযোগ থাকলে ভালো হতো। কোনো একটি আপনাদের মেইন স্ট্রিম একটি মিডিয়ায় একটি প্রতিবেদন আপলোড করেছে, সেখানে এমন একটি স্পর্শকাতর কথা বলেছে, প্রিয় বন্ধু, আমি এই একটা কথা দিয়ে আমি মানে কতটুকু ক্ষতি মাসুদ সাহেবের করেছে, একদিন না একদিন তো এটা বলবো, বুঝতে পারবেন। সব কথা সবসময় বলতে নেই, আর সব কথা সবসময় ধরতে নেই। কোথায় কাকে থামতে হয় সেটা জানতে হয়। আমি সেখানেই চিৎকার করেছি, আবার সেখানেই থেমেছি। যেদিন পুলিশ ধরে নিয়ে যায়, পরদিন পর্যন্ত আমি 24 ঘন্টার বেশি সময়, ভারতের আইন অনুযায়ী একজন ব্যক্তিকে ডিটেন করতে করে যদি পুলিশ, তাকে 24 ঘন্টার ভেতরে আদালতে তুলতে হয়, তোলা হয়নি। যখন সেই টাইমটি পেরিয়ে গেছে ভারতের আইন অনুযায়ী, আমি তারপরে প্রকাশ্যে এসে বলেছি মুফতি মাসুদের সাথে এটা হয়েছে। এর আগ পর্যন্ত গোপন রেখেছি, কোনো চিৎকার করেন শব্দ আপনি সেটা শুনবেন না, কারণ ওটা আমার নীরব। আমার কান্না তো আপনার শোনার দরকার নেই, আমি তো আপনাকে দেখে কাঁদবো না, দেখে না। আমি দোষ দিচ্ছি না, কিন্তু এটা ঘটেছে। তো বলছিলাম প্রিয় বন্ধু, অ্যাক্টিভিজমের সাথে পলিটিক্স অনেক অংশে জড়িত। আর যদি কেউ পলিটিক্স সাথে মানে এগুলো না, আপনি এখানে অনেক জায়গায় বলেছেন আমরা পলিটিক্স বুঝি না, হয়তো বুঝি না, কিন্তু অনেকটাই বুঝি। আমি জিততে এসেছি, কারণ আমি যে পথে আছি এটা সত্য, আমি হারতে আসিনি। এবং যোদ্ধা হেসে হেসে জীবন দেয়, তার জন্য ইমোশন কোনো ব্যাপার না। আপনি যেটা দেখেছেন ওটা আমার ইমোশন নয়, অভিমানও সে অর্থে নয়, আবার অনেক কিছু এর মধ্যে, অনেক কিছু আছে। আমি পারতাম বিজেপি আর তৃণমূলকে মুখোমুখি করে দিতে। আমি তো জানি ওখানে বিজেপির লোক কারা কারা সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন, আমি তো জানি আরএসএস এর কারা করেছেন, আমি তো জানি বিজেপির কি বলে এই তৃণমূলের কারা কারা করেছেন, আমি সব জানি। কিন্তু আমি উই দে করতে চাই না। এটা আমার স্বার্থে বলুন, বৃহত্তর ভারতবাসীর স্বার্থে বলুন। আমি যাই হোক, আশা করি আপনি বুঝবেন। আপনার আন্দোলনকে শ্রদ্ধা জানিয়ে বলছি, মাটিতে পা রেখে চলুন, না হলে কিন্তু আপনার এই আন্দোলনটা অন্য পথে চলে যেতে পারে। ষষ্ঠ যে বক্তব্য, আপনি হিন্দুত্ববাদী ইত্যাদি এই সমস্ত ভাষাও ব্যবহার করেছেন। আপনি এই শব্দটা ব্যবহার করেই তো আপনার রাজনৈতিক পরিচয়টা দিয়ে দিলেন। না বন্ধু, আমি রাজনৈতিক, আমার পরিচয় কি? আমি হিন্দুত্ববাদীদের, আমি কিভাবে বলি এটা হিন্দুত্ববাদীরাই জানেন। আর আবার হিন্দুত্ববাদীদের মধ্যে মানে দেখুন, হিন্দুত্ববাদের অনেক বিষয় আছে, এটা আপনিও জানেন, বৃহৎ। তো দেখুন, মাটিতে পা, হয় মাটিতে পা, মানুষ তো মাটিতে পা থাকবেই। আমরা উঠতে পারি না, উঠতে পারলে বন্ধু আপনার সাথে এই ঝামেলাটাই হতো না। আমি উড়ে নেপাল চলে যেতাম, মাসুদ ভাই উড়ে নেপাল চলে যেতেন। এত দেশ রেখে নেপাল যে কাউকে রাজনৈতিক আশ্রয় দেয়, ভারত কেন দেয় না, এই প্রশ্ন তুলতাম। আমি মাটিতে পা রেখেই চলি, এবং মাটি আমার মা, এই মাটিকে ভালোবাসি বলেই এত দূরে। বন্ধু, আমি যদি সত্যি কথা বলছি, 1 ঘন্টা যদি আমরা বাংলাদেশের শব্দ বলি কামলা দেওয়া, মানে শ্রমিকের কাজ করা, সব কাজই মহান পেশা, শ্রমিকের কাজও যদি করি 1 ঘন্টায়, ধরুন তা তো $25-30 বোধ হয়। তো $25-30 কম্পেয়ার করলে কত টাকা হয়? আপনি তো একজন অ্যাক্টিভিস্ট ইউটিউবার, আপনি কি বলুন তো, আমাদের একটা ভিডিও বানাতে কতক্ষণ সময় লাগে? খাটনি তো কতটুকু? 5 ঘন্টা 6 ঘন্টা। সেই 5-6 ঘন্টার খাটনি দিয়ে আমরা একটা ভিডিও থেকে কত টাকা, আর আমি তো নেগেটিভ একদমই, মানে আমার এখানে বেশিরভাগ ভিডিওতে অ্যাড থাকে না, মানে ওই ইয়েলো করে দেয় আর কি। তো তাহলে পরে আমি এই সময়টা যদি আমার অ্যাক্টিভিজমে না দিয়ে আমি শ্রমিকের কাজ করতাম,
ওই সময়টা। আর এইটা তো দিচ্ছি, আমি কি কাজ করি পড়ি সেটা অন্য বিষয়, এই কাজের সাথে এইটা তো আপনি যোগ করবেন, এটা তো আমি কাজ করছি, তাহলে সেখানে আমি 4 ঘন্টায় তো তা তো প্রায় $100, তাই না? এবং পরবর্তীতে এটার জন্য যে স্টাডি করার জন্য যে সময়টা লাগে সেটা তো ধরতে হবে, এটা তো ওটার অংশ। তাহলে বন্ধু তা তো প্রায় $300-400 ওই সময় আমি কাজ করে ফুল টাইম এক জব যে করে তার ওইটাই হয়। তাহলে বন্ধু আমি ইউটিউব থেকে আমি কী পাই? বাংলাদেশ না, পুরো পৃথিবীর কেউ বলতে পারে আসাদকে বা আমাদের মতো, আমি অন্য দায়িত্ব, আমার দায়িত্ব আমি নেই, যে আমাকে কেউ 1000 টাকা দিয়ে বলেছিল যে আসাদ আমার এই দালালিটা একটু করো, তো আমার পক্ষে একটু বলো নাও তো, বা এই ভিডিওটা ডিলিট করার জন্য, এই বাহারের ভিডিও ডিলিটের জন্য বাহার আমাকে যে টাকার প্রস্তাব দিয়েছিল তাতে বোধহয় হাসান মাহমুদের, আমার অনেক ব্যাপার আছে বন্ধু। আমার বাবা আমাকে যখন ধরে নিয়ে গেছিল, মাইনর বোন 48 ঘন্টা আটকে রেখেছিল শুধুমাত্র আমার কথার কারণে, কাউকে গালাগাল করিনি, বৌদ্ধদের রাইটস রক্ষার জন্য চেষ্টা করেছিলাম। তো তখন এগুলো অনেক কিছু হয়েছে বন্ধু, অনেক টাকার, সেই মিনিস্টার কলকাতায় আমাকে প্রস্তাব দিয়েছিল তার সাথে বসার, কি চাই, কত টাকা চাই বন্ধু, টাকার ব্যাপারটা না, মাটির দালাল, আমি বাংলাদেশের নাগরিক, ওই মাটির সাথে আমার অনেক টান আছে। আপনি তো অবশ্য আপনিও আমার দলের, যেহেতু আপনার পূর্বপুরুষ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন, আপনি তাও কিছুটা হলে বাংলাদেশের দায়িত্ব পালন করছেন। আমি তো অনেক মানুষকে দেখেছি তাদের পূর্বপুরুষ এসছে বলে আমাদের কত জমিদারি ছিল এখানে, কিন্তু দেখলাম যে ওই মাটির প্রতি তার কোনো টানই নেই। মাটির প্রতি টান থাকা উচিত, এটা একটা ওই নিমক হারামি না করার মতোই। আপনাকে স্যালিউট, আপনার মাটির টান আছে, ওই মাটিও আপনার মাটি, এই মাটিও আপনার মাটি, ঠিক ওই মাটিও আমার মাটি, এই মাটিও আমার মাটি। কোন মাটি? বাংলাদেশ। এই মাটিও আমার মাটি, আপনার মাটিও আমার মাটি। আপনি আমাকে অন্যায় করতে পারেন, সেজন্য আমি বকাঝকাও করতে পারি, কিন্তু সত্য কখনো বকাঝকা মানবিমান দিয়ে মিথ্যা হয়ে যায় না। আপনি আমাকে ভারতীয় না বলতে পারেন, আমাকে এখানে যদি কেউ দেখে, মানে অনেকেই যাতায়াত করে, এখানকার মানুষ অনেকটা মানে অনেক অন্যরকম, কেউ কোথাও বসলে এমনি বসলে কেউ এসে ডিস্টার্ব করে না, মানে ডিস্টার্ব বলতে আমাকে এসে ভাই কী করেন, ভিডিও করেন, ও খুব ভালো লাগছে, হ্যাঁ দাদা কতদিন ধরে ইউটিউব করছেন, কি চ্যানেলের নাম কি দেখুন, সাবস্ক্রাইব করে দিয়ে আপনার একটা উপকার হয়ে যাবে, এরকম না। কিন্তু দূর থেকে যখনই আমার সামনে দিয়ে হাঁটছে, সে আমাকে কিন্তু ভারতীয় জানছে, আমাকে ভারতীয় জানছে। এখন যদি ইন্ডিয়ান কারোর কাছে, ভারতীয় কারোর কাছ থেকে সে যদি ক্ষতিগ্রস্ত হয়, ওই গালটা আমাকেও দেবে। একদিন এই যেখানে বসেছি এর কাছাকাছি 1 কিলোমিটারের মধ্যে আমি হেঁটে যাচ্ছিলাম, তো এক মাতাল আমাকে ইন্ডিয়ান বলে গালাগাল দিচ্ছিল, গো আউট ফ্রম মাই কান্ট্রি এরকম বলছিল। তো সে আমাকে ইন্ডিয়ান জ্ঞান করেছে, আমি কিন্তু তার এই গালাগাল শুনে যে দেখো ইন্ডিয়ানদের জন্য আমি গালাগাল খাচ্ছি, আমি এটা বলিনি, আমি আনন্দিত হয়েছি যে আচ্ছা একটা হোয়াইট সে আমাকে ইন্ডিয়ান বলেছে, আমি প্রাউড ফিল করেছি। দেখলেন তো, মানে এটা কিন্তু কোনো গাল গল্প নয়, এটা সত্য। তো আপনি ভিডিও বানান, আপনি বুঝবেন কোনটা স্ক্রিপ্টেড কোনটা না। জানাই, কিন্তু সাথে এটাও বলি যে আমাদের মানে হিন্দুদের পূর্বপুরুষদের হাজার বছরের যে সংগ্রাম, সেটাকে খেলো করার অধিকার কিন্তু আপনাদের কেউ দেয়নি। হতে পারেন যে আপনি প্রাক্তন মুসলিম, একটা খুব বদ্ধ পরিবেশ থেকে আপনারা লড়াই করে একটা মুক্ত বাতাসে সবে নিঃশ্বাস নিতে শুরু করেছেন। আমাদের পূর্বপুরুষরা অস্তিত্বই জানতো না, তাই আপনাদের লড়াইটা একটু বেশি, বা আপনাদের লড়াইটা একটুখানি বেশি বলে মনে হয়। এই জায়গায় আমি বলবো বন্ধু, আপনি উগ্র জাতীয়তাবাদী তা বলবো না, কি বলবো, আপনি আমার পূর্বপুরুষ নিয়ে কথা বললেন এবং সেখানে এত বড় ভুল করলেন। আমার পূর্বপুরুষরাই না বন্ধু, আমার পূর্বপুরুষ তো হিন্দু, আপনার পূর্বপুরুষ যা, আমার পূর্বপুরুষও তা। তাদের মধ্যে যদি হিন্দুর পরে আগে জানি বৌদ্ধ, এখন মূল হয়ে গেলে তো আপনি যে ধর্ম হিন্দু বলছেন ওইটাই বলছে হিন্দু, বা ভারতীয় ধর্ম দর্শনের কেউ ছিলেন, তার সেক্ট ভিন্ন থাকতে পারে। তো মিস্টার দত্ত, আমার কার্ড ফুল হয়ে গেছে যেটা সন্দেহ করছিলাম, এবং আমার কাছে এক্সট্রা কোনো এসডি কার্ড নেই, এবং আমি ব্যাকগ্রাউন্ডটাও বদলে ফেলেছি, কারণ আমি ক্যামেরায় যেটা ব্লার ছিল এখানে তো তা নয়, আপনি জানবেন। তো আমি এখানে শেষ করে ফেলি, আপনার আর বক্তব্য যেতে পারলাম না, আপনি হয়তো আরও কিছু বলেছেন অন্য কোনো দিন, বা আমার মনে হয় যথেষ্ট আমি পয়েন্ট আউট করার চেষ্টা করেছি। আমার পূর্বপুরুষ তো হিন্দু, তো আপনি আমাকে পূর্বপুরুষ আলাদা করে দিলেন, আপনার পূর্বপুরুষ সেটা জানতো, আপনি ওন করেন, আমি করি না। আমার পূর্বপুরুষ ধর্মান্তরিত হয়েছেন, আমি গোপালগঞ্জের ছেলে, আমার পূর্বপুরুষ কারা ছিলেন আমি এটা ফাইন্ড আউট করেছি। তো যদি ধর্মান্তরিত হয়েছেন, কেন হয়েছিলেন, ভারতবর্ষে হানাদাররা কেন ঢুকেছিল, এই ব্যর্থতা আমার উপরে দিয়ে দেবেন, দিতেই পারেন, আপনি অনেক কিছুই ভাবতে পারেন, আমি তেমন আর কিছু বলবো না। এই যে আপনি আমাকে আলাদা করে দিলেন, এই যে আপনি আমাকে ওন করলেন না, এটা এই জায়গা থেকেই, ওই যে আপনি যে শব্দগুলো নিয়ে আপত্তি করেছিলেন, এই জায়গাগুলোতে যখন আমাকে আঘাত করেছিল আমার নাম দেখে, এমনকি এত অজ্ঞতা কি করে মানুষের হয়। একজন ডক্টর, তিনি হিন্দু থেকে মুসলিম হতে পারেন, মুসলিম থেকে হিন্দু হতে পারেন, কিন্তু তিনি তো ডক্টরই থাকবেন, তিনি শিক্ষক হলে তিনি তো শিক্ষকই থাকবেন, তো তার শিক্ষাগত সনদ তো আর বদলে যায় না। সবার মানে আমি কয়েকশো কমেন্ট দেখছি যে আচ্ছা উনি এক্স মুসলিম হয়ে গেছেন, তাহলে উনি মুফতি বাদ দিলেন না কেন, উনি ওনার টুপি বাদ দিলেন না কেন। আরে দাড়ি টুপি এটা ইসলামের সম্পত্তি না, ইহুদিদের একটু দেখুন, তারাও দাঁড়িয়ে রাখে। আপনি দেখুন না, আরবের যারা অমুসলিম আছেন, আপনি সিরিয়ার দিকে তাকান, লেবানন দেখুন, সেখানকার খ্রিস্টানরা পাঞ্জাবি, এটা 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 মুসলমানের পোশাক নয়। আরেকটা বিষয়, যখন কেউ ভিডিও দেখতে আসে, আমরা তো হিন্দুদেরকে হিন্দু বানাইতে আসি নাই,
আমরা মুসলমানদেরকে নাস্তিক বানাইতে আসি নাই, আমরা উগ্রপন্থী মুসলমানদেরকে উদারপন্থী বানানোর চেষ্টা। এখন যখন একজন মুসলিম দেখেন সে ক্লিন শেপ, সে ধরে নেয়, আর যখন দেখেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আমরা ইতিবাচক, ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি ইতিবাচক, ধরে নেয় যে এই হিন্দু, এই এত লেবাস ড্রেস, এটা দেখে সে থামে। যে এতদিন শুনলাম নাস্তিকরা তারা বলে, আমাদেরকে বলে শাহবাগীরা গোসল কর, মানে স্নান কর, এর মানে হচ্ছে তোরা কালো, নোংরা, বর্ণবাদী। তো আমাদের এভাবে বিচার করে। সেক্ষেত্রে যখন দেখে একজন দাড়ি টুপি পরে একটা লোক কিছু কথা বলছে, সেটা শোনে, আমরা প্রতারণা করছি না। আমি তো বলছি না আমি মুসলিম, আমি বলছি আমি ইসলামে বিশ্বাস করি না, আমার ড্রেস আপ কি এটা দিয়ে তো এখন বন্ধু পোশাকের স্বাধীনতা থাকবে না, সেটা নিয়ে যখন গালাগাল করে তখন, এবং তাদের আমি অনেকের প্রোফাইলে ঢুকে দেখেছি, তারা কেউ কেউ উচ্চপদস্থ কর্মকর্তা, সরকারি চাকরি করছেন, ইউটিউবে তো বোঝা যায় না, ফেসবুকে বোঝা যায়। তো বন্ধু অনেক কষ্ট করেছি, কষ্টগুলো আর না, যেটা বলছিলাম আমি তো মানুষ, আমারও ঘুমোতে হয়, নির্ঘুম থাকা 4টা দিন, এবং তারপরে হচ্ছে যে এরকম যাদেরকে বন্ধু ভাবি তাদের পক্ষ থেকে এরকম অবজ্ঞা, মানে জানতে না চাওয়া। এই যেমন আপনি আমার পূর্বপুরুষ বলে দিলেন আমার পূর্বপুরুষ মুসলিম, অথচ আপনি জানেন না। জানতে না চাওয়া, এটা কেন আপনি জানবেন না? আপনি জানবেন, আমি আপনাকে জানবো, না জানলে বলবো না। আপনি আমাকে ডিজোন করলেন। ঠিক একইভাবে আমার নাম কেন মুসলিম, আমি মুসলিম রয়ে গেছি, দেখা যাবে জিহাদি হয়ে যাব, এই ধরনের কথা, এটা আমার স্যাক্রিফাইসকে মারাত্মকভাবে অবজ্ঞা করা হয়। আপনি দেখবেন একজন মানুষ নারীর চরিত্র নিয়ে যখন কেউ ইয়ে করে, তখন একজন মানুষ খেপে ওঠে। এটা যেরকম খারাপ জিনিস, আমি ভারতীয় পশ্চিমবাংলার মানুষকে দেখেছি প্রচন্ড নারীর প্রতি উদার এবং সম্মান দেন, এটা আমি বাংলাদেশে দেখিনি। অনেক ভালো জিনিস দেখেছি, কিন্তু এই যে ডিজোন করা, এই ডিজোন করার কারণে আমার পূর্বপুরুষ হয়তো ধর্মান্তরিত হয়েছিলেন, হয়তো কোনো বর্ণ ব্রাহ্মণ কর্তৃত্ববাদী ব্যক্তি নির্যাতন, তাদের কাছ থেকে নির্যাতনের শিকার হয়ে তার উপায় ছিল না ধর্ম ত্যাগ করা ছাড়া। কারণ ওই ধর্মে থাকলে তাকে কি মানতে হবে আপনি জানেন তো, আমি তো জানি না কেন তিনি ধর্মান্তরিত হয়েছেন। আমার তো বিশ্বাস আমাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যেভাবে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে নদী, সেখানে মরুদস্যুরা এসে এইভাবে মানুষকে অস্ত্র দিয়ে, তরবারি দিয়ে ধর্মান্তরিত করে ফেলেছে, আমার এটা মনে হয় না বন্ধু। তো আপনি আমাকে ডিজোন করলেন, এইভাবে অনেকে ডিজোন করেছেন। আরো দুঃখের বিষয় কি জানবেন, আমাদের বাংলাদেশের মুসলিম বন্ধুরা যারা আমাদেরকে হেট যারা করে তাদেরকে আমরা ভালোবাসি, কিন্তু এসে কি বলেছে কমেন্টে জানেন? হাজার হাজার কমেন্ট, কিরে তোদের বাপ ইন্ডিয়া মালুরা দিয়েছে না তোদেরকে, যাদের বাপ ডাকো সারাদিন দিল তো, কেমন লাগে? হ্যাঁ, এই ধরনের কথা বলেছে, তখন গায়ে তো লাগে। আমরা তো কাউকে বাপ ডাকি না, বন্ধুই ভাবি, কিন্তু তারা আমাদের নিয়ে তিরস্কার করছে যে যাদের দালালি করছস। আমরা কাউকে দালালি করি না, কিন্তু এটা তো সত্য। আমরা যারা বাংলাদেশের এক্স মুসলিম, তারা প্রো ইন্ডিয়ান, এটা সবাই জানে। প্রো ইন্ডিয়ান বলতে কি, প্রো ইন্ডিয়ান বলাটা ঠিক হবে না, আমি প্রো ইন্ডিয়ান নই, আমরা কৃতজ্ঞ। এখন কৃতজ্ঞতা সুলভ অনেক কিছু চলে আসে। আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমাদের শ্রীমতী ইন্দিরা গান্ধীর মুখ আমার মনে পড়ে। আমাদের একজন মহান মুক্তিযোদ্ধা, তিনি খুবই আলোচিত বর্তমানে বাংলাদেশে পলিটিশিয়ান, তার মেয়ের নাম রেখেছিলেন, আমি তার নাম নিচ্ছি না, তার মেয়ের নিরাপত্তার জন্য, তার মেয়ে হয়তো অন্য একটা দেশে থাকে, তার মেয়ের নাম রেখেছেন ইন্দিরা রহমান। এখন তাকে কি বলবো আমি জানি না। আমরা যখন শুনি বন্ধুদের কাছ থেকে অবজ্ঞা শুনি, শত্রুদের কাছ থেকে প্রহসন, তিরস্কার, আমার তো খারাপ লাগবে, আমি তো মানুষ। এখন আপনি বলুন, আমি কষ্ট পেয়েছি, আঘাত পেয়েছি, শব্দচয়নে আমার ত্রুটি ছিল, হ্যাঁ আমার ভুল আমি স্বীকার করছি, আমার অনেক জায়গায় ভুল ছিল, মানুষ, আমি ভুল করেছি, ইচ্ছাকৃতভাবে করেছি, পরিস্থিতির শিকার, রাজনৈতিক কারণে করেছি। কেন করেছি? আমি সিএ এর মধ্যে এক্স মুসলিমদেরকে ঢোকানো হোক এটা চেয়েছি, নাকি যারা ভোকাল নাস্তিক তাদেরকে প্রকাশ্যে না হলেও গোপনে তাদেরকে অন্তত কিছু একটা দেওয়া হোক, কিছু একটা বলে দেওয়া হোক, আমাদেরকে বলে দেওয়া হোক যে তুমি কাশ্মীরে যাও, তুমি কাশ্মীরে গিয়ে অ্যাপ্লাই করো, তুমি কাশ্মীর থাকতে পারবে। এত বড় একটা ভারত, এত বড় ভারতবর্ষ, আমাদের জন্য একটা ছোট্ট ঘর হবে না? আমাদের জন্য ছোট্ট একটা গ্রাম থাকার জায়গা হবে না? আমরা হাজার মানুষ নই, আমরা কয়েকজন, গুটি কয়েক, মুফতি মাসুদ, গুটি কয়েক মানুষ, আমাদের এই 10-12 জন মানুষ অন্তত পক্ষে। আরও অনেকে মামলা খেয়ে হত্যার শিকার হবে বলে সাময়িক পালিয়ে থাকে ত্রিপুরা, আসাম, অনেক জায়গায়। আমাদেরকে একটা রাজ্য লাগবে না, একটা গ্রাম বলে দিন, যে গ্রামে মানুষ থাকে না, যে গ্রাম আবাদ করা হয়নি, আমরা আবাদ করে নেব। আমরা প্রয়োজনে ঘাস খেয়ে থাকবো। মানুষের যে মৌলিক অধিকার থাকে, আমরা ঘর বানিয়ে থাকবো। যদি বলেন বাংলাদেশিরা তার কেটে চলে আসে, খাতা কম্বল নিয়ে চলে আসে, আমরা তাও আনবো, বাঁশ মাথায় করে নিয়ে চলে আসবো, খুঁটি গেড়ে সেই বাঁশ দিয়ে আমরা আপনাদের অন্ন ধ্বংস করব না। আমরা প্রয়োজনে যারা বিদেশে আছে এখান থেকে টাকা পাঠাবো। আমরা একটা জিনিস, একটা তাঁবুটা নিয়ে থাকবো, কিন্তু আমাদের একটা গ্রাম বলে দিন, যে তোমরা গুটি কয়েক মানুষ, 10-15টা মানুষ, একটা গ্রাম, তোমরা ওই জঙ্গলে গিয়ে থাকো, আমরা থাকবো।
এত বৃহৎ একটা ভারত, যখন ম্যাপটা ওপেন করি বাংলাদেশটা একটা খুব ছোট একটা দেশ, এই ছোট্ট একটা দেশের গুটি কয়েক মানুষ, আপনিই বলেছেন ইউটিউবে কি হয়, আমরা তো খুব সামান্য মানুষ। এটা আমি মিস্টার দত্ত আপনাকে উদ্দেশ্য করে বলছি না, আমি ভারতবাসীর কাছে উদ্দেশ্য করে যারা বাংলা বোঝেন, যে আমাদেরকে একটা গ্রাম বলে দিন যে এই গ্রামটা তোমরা থাকো। আপনারা কত মানুষকে কতভাবে আশ্রয় দিয়েছেন, আশ্রয় দেওয়াই বলি, মানে আমি বলবো না দালাই লামাকে দিয়েছেন আমাকে দিতে হবে, টিবেটিয়ানদের দিয়েছেন এত এত লাখ লাখ, আমাদের দেন না, ও দরকার নেই। একটা গ্রাম বলে দিন, আমি কথা দিচ্ছি অন্তত পক্ষে মাসুদ সাহেবের ব্যাপারে আমি যতটা চিৎকার করেছি, আবার দায়িত্ব পালন করছি, এটা আমার বন্ধুরা জানেন। তো আমাকে একটা গ্রাম বলে দিন, আমি আমার বন্ধুদেরকে বলবো যে তুমি ওইখানে যাও, এবং সেখানে যাওয়ার আগে যদি কোথাও অ্যারেস্ট হন, অনেক আমাদের সম্ভাবনা ছিলেন যারা বনগা দিয়ে ঢুকেছেন, ঢুকে মানে জানেন তো এটা তো আর তার কেটে কেউ ঢোকে না, ওপার এপার দুই পারের সিকিউরিটিকে মানে যারা দায়িত্বে থাকেন তাদের পয়সা দিয়েই হয়, দালাল লোকাল ওপার এপার ধরেই হয় সব, যদি বর্ডার কখনো ক্রস করে থাকেন। আমি আমার জীবনে 4 বার করেছি জীবন বাঁচাতে, অন্য কোনো ধান্দায় না। আর যারা আমাকে চেনেন জানেন আমি কলকাতায় এসে থাকতে পারিনি, পশ্চিমবাংলা পুরো ভারতে ঘুরেছি, অনেকে সাহায্য করেছেন, তাও বৈধতা পাইনি, আবার বাংলাদেশে ফিরে গেছি, ফিরে গিয়ে জেল খেটেছি 1.5 বছর, অনেক কিছু। তো আমাকে বলে এই বনগা থেকে কলকাতা আসার পথে স্টেশনে আটক হয়ে গেছে, রেলওয়ে স্টেশনে, বনগা স্টেশনে। আমরা অভিযোগ করি এরকম যদি আমরা সেই গ্রামে যেতে না পারি, আপনি আমাকে কাশ্মীর থেকে কন্যাকুমারী কোনো একটা জায়গায় বলে দিন, আমরা সেখানে যাওয়ার আগে যদি অ্যারেস্ট হই কোনোদিন অভিযোগ করবো না, বলবো তো আচ্ছা ভারত একটা গ্রাম তো বলেছে, প্রকাশ্যে না অপ্রকাশ্যে দিন। এত 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 আমাদেরকে বলে র এর এজেন্ট, আরে বেটা র, আরে ভাই র কি খায় না মাথায় দেয় তাই তো জানলাম না, কোনো এজেন্সিকেই চিনলাম না। আর যদি এজেন্সি আমার, আচ্ছা যদি আমরা রয়ের দালাল হতাম, কোনো এজেন্সির দালালি করতাম, হিন্দুত্ববাদীদের, আর যদি মুফতি মাসুদ ইউপিতে থাকতেন তাহলে কি তারে কেউ ধরে নিয়ে যেত, আমরা জানি তো। এখন উনি বাঙালি, বাংলায় থাকবেন, এটা ওনার তৃপ্তি, ওনার মনের, আমি কি বলি আপনাকে, বলুন আপনি, বলুন আমাকে, আমি কি বলতে পারি। একজন মানুষ বাংলায় থাকবেন, বাঙালি, তাকে থাকতে দেবেন না? বাংলা ভাগ করেছেন, আজকে কলকাতা আমাদের রাজধানী ছিল, আমরা কলকাতায় যেতাম, ঘুরতাম, আমাদের কত সুন্দর হতে পারতো দিন, হারিয়েছি। একটা মানুষ ইউপিকে দেখে গিয়ে থাকতে হবে, আমি ইউপি ছিলাম, আমি জানি ইউপি কেমন, আমি ভালো খারাপ বলছি না এখানে। তো মাসুদ সাহেব কলকাতায় ছিল, আমাকে এই গোয়েন্দাদের সাথে আমাদের যোগাযোগ থাকলে, কোনো দলের দালালি করলে আমাদের কি কেউ অ্যারেস্ট করতাম, আমরা তো তাদের ডেরায় থাকতাম, আমাদের কাটতে হয়, আমাদের ঝড় বৃষ্টি রোদে পুড়তে হয়। তা আরেকটা ভালো হয়, আমাদের কিচ্ছু লাগবে না। শেষ কথাটা বলে দিই, আমি বলেছি আমার ভিডিওতে, কোনো এক্স মুসলিম, মানে আপনারা যাদের বাংলাদেশের নাস্তিক, কেউ যেন বঙ্গোপসাগরে ডুবে যাক, তার লাশ ভেসে, সমুদ্র লাশ ফিরিয়ে দেয়, তো সবকিছু ফিরিয়ে দেয়, ফিরে উপকূলে আসবে এবং তার লাশ বাংলাদেশি হিসাবে দাফন হবে। আমি জেলে থাকা অবস্থায় হাসপাতালের যে লকআপে ছিলাম, প্রিজনার্স ওয়ার্ডে, আমি হ্যান্ডকাপ সহ, মানে আমি করে মারা যাচ্ছিলাম, আমি তখন আমার চিকিৎসা অবহেলা করেছিল, এটা আমি বলবো, এটা জেল অথরিটি, তারা তো অনেক কিছুই করে। তো আমি যখন আমার দুঃখ ছিল, আমি এখানে মারা গেলে আমার লাশটা বাংলাদেশে যাবে তো, কারণ আমি বাংলাদেশে দেহদান করেছি, এখন যেখানে দেহদান করেছি, আমি চেয়েছিলাম মৃত্যুর পরেও আমার যেন দেহটা কোনো কাজে লাগে, সে কাজে লাগবে তো দেহগুলো। এই অনিশ্চয়তার চেয়ে ভালো সাগরে গিয়ে ডুব দেওয়ার, লাশ ভেসে আসবে বাংলাদেশে, যদি তার দেহদান করা থাকে, মরার পরে তো আর সে নাস্তিক থাকে না, কিছুই থাকে না, তার ধর্ম আর সে তো মরা। যদিও বাংলাদেশে লাশ তুলেও মানুষ পুড়িয়ে দেয়, আমি জানি না কি হতো, আমার লাশকে পোড়াতো কিনা, তাও বাংলাদেশের মানুষই পোড়াতো। তো এইভাবেই বলি, আপনারা বলে দিন যে ভুলেও আমাদের গালাগাল দিয়ে বলে দিন যে তোরা ভারতের নামই নিবি না, আমরা নেব না। অবশ্যই এখন থেকে নেবও না, জানি না। ভালো থাকবেন। আমি চেষ্টা করলাম, একটু ভিডিওটা বড় হয়ে যেতে পারে, যারা আমার আচরণে কষ্ট পেয়েছেন, যদি আপনি ভারতীয় হয়ে থাকেন তাহলে আমি বলবো আমি আপনাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে করিনি, তারপরে মানুষ হিসাবে ওই পরিস্থিতি বিবেচনা করে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যদি আপনারা আমাকে স্নেহের চোখে দেখেন। আর যারা উগ্র জাতীয়তাবাদী তাদেরকে আমি আবার, যেহেতু এই ভিডিওতে কোথাও আমি কোনো ওই শব্দ ব্যবহার করিনি, সাধারণত আমি কোনো ভিডিওতেই খারাপ শব্দ, যেগুলো দৃষ্টিকটু, মানে শ্রুতি মধুর নয়, এইসব শব্দ ইগনোর করার চেষ্টা করি। কিন্তু আমি বোধহয় ওই যারা উগ্র জাতীয়তাবাদী তাদের আমি আবার সেই মধ্যমাই দেখাই। আপনার ইমোশনে আমার কিচ্ছু যায় আসে না, কারণ যারা উগ্র, যারা ধর্মান্ধ হইতেই পারেন, কিন্তু আপনি যখন অন্যের উপরে এই ধর্ম চাপাইয়া দেবেন, ওই লোকগুলোর উপরে তো আমার বিদ্রোহ। আপনি ভারতীয় উগ্র আর নেপালি উগ্র নাকি বাংলাদেশি উগ্র, আমার কাছে আপনার মানচিত্র একই মানচিত্র। আপনি উগ্র, আপনি হামাসের সন্ত্রাসী, ওই এটা প্যালেস্টাইনে করলেও যেটা, মানে হ্যাঁ অপরাধের মাত্রা আছে, কিন্তু আমার কাছে আপনার চেহারাটা এক। ওই একটা চেহারা দেখা যায়, এটাকে কুৎসিত বলবো না, ওই একটা চেহারা কোনটা বুঝতেই পারেন। তো সেটা আবার কারোর গোফ থাকা না থাকা না, মানে ওই একটা চেহারা দেখলেই বোঝা যায়। আমরা যখন গণজাগরণ মঞ্চে আমরা আন্দোলন করতাম, জামাত শিবির, আমাদের যাদের বাপদাদা, ওরা যাদের ওন করে, রাজাকার আলবদর আল শামস, তাদের শাস্তির দাবিতে যখন আমরা মাঠে নেমেছিলাম, তখন ওরা অনেকেই শিবিরের ছেলে পেলে, মানে ওদের স্টুডেন্ট উইং, ওরা এসে বলতো আমিও রাজাকারের বিচার চাই, কিন্তু এমন না তেমন, এই না সেই, মানে অপরাধ লঘু করার চেষ্টা করতো। তাদের আমরা বলতাম
ব্রো, ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড, ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড, মানে লেজ গোপন করা খুবই কঠিন, ভেরি ডিফিকাল্ট। এটা কেন বলতাম জানেন? এটা বলতাম যে এটা একটা, আমি যেটা বুঝেছি, একটা কুকুর যখন কি করবে তার লেজে বলে দেয়, বেড়াল শিকার করবে নাকি ভালোবাসবে লেজ বলে দেয়, এবং এই লেজ লুকানো খুব কঠিন। আপনি যদি লেজ বলা হন, আপনি জামা পরেন, প্যান্ট পরেন, লেজ কিন্তু দেখা যায়, তো ওই লেজ লুকানো যায় না। সো তোমার চেহারা যেমনই হোক মামা, বা তো ভারতীয় উগ্রপন্থীরা তো মামা বুঝবে না, আবার এই উগ্রপন্থী বললে অনেকে আবার হিন্দুত্ববাদী ধরে নেবেন, আবার ইসলামিস্ট হলে সে যে যার মতো বুঝে নিন, উগ্রপন্থী। তো সেই উগ্রপন্থীর লেজটা দেখা যায়, সেটা হিন্দুদের মধ্যে উগ্র হলেও যে ধরেন মানুষকে পিটিয়ে মেরে ফেলে, এরকম ঘটনা তো ঘটে। তো সেটা জাস্টিফিকেশন অনেকে নিয়ে আসে, এই লোকগুলো লেজটা ঠিক নড়ে, এবং ও কি স্বীকার করবে না কি করবে, ও মুখে যাই বলুক, ওর ভেতরটা দেখা যায়। তো সেই ব্যক্তিদের ব্যাপারে আমার কোনো অনুশোচনা নেই। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।